আসসালামু আলাইকুম। এইবার এইবার আমরা চলে আসছি ২ নাম্বার ক্লাস। হ্যাঁ, ওকে। এখন এখন আমাদের পুরোপুরি সুবিধা হবে। ওকে। আচ্ছা, ঠিক আছে। এইবার আমাকে একটু জানান সবাই। সবাই কমেন্ট করে জানান যে কে কোথা থেকে আসলে ক্লাসটা করছেন। এটা একটু হ্যাঁ, মার্জিয়া হাই বলছে। হাই। ওকে। হুম। বসির আহমেদ, প্রীতি। ওয়ালাইকুম সালাম প্রীতি। সবাই কেমন আছেন? রাইহানা। ওকে, ফাতেমা। হুম, ঠিক আছে। ওকে, এখন আমরা খুব আরামে ক্লাস করতে পারবো, ঠিক আছে? জুমে থাকলে বহুত ভেজাল, মানে এক একজন এক এক কোশ্চেন করে, এক এক ধরনের সমস্যা আর কি। ওকে, ঠিক আছে। সবাই সুন্দর করে আমরা ক্লাসে জয়েন করেছি। আমরা সুন্দর করে শুরু করে দিই আজকের পড়া। আজকে আপনাদের একটা খুবই মজার একটা ক্লাস হবে, সেটার জন্য আপনার তৈরি হয়ে যান। আজকে একটা খুবই ইন্টারেস্টিং ক্লাস এবং খুবই মজাদার ক্লাস। আচ্ছা, আমরা ফার্স্ট স্লাইডে আমরা যেদিন আমরা পড়েছিলাম, গতদিন যেটা পড়েছিলাম, তার মধ্যে এই ছোট ছোট যেই জিনিসগুলা, এই জিনিসগুলা কিন্তু আমরা পড়েছিলাম, মূলদ অমূলদ সংখ্যা নিয়ে। এগুলো আমরা পড়েছিলাম, তাই না? এই জিনিসগুলো আমরা পড়েছিলাম। আচ্ছা, তো আমাদের প্রথমে আজকে আমি আপনাদের প্রথমে এই মূলদ অমূলদের গতদিন যেইটুক পর্যন্ত পড়িয়েছি, তারপরে আর কিছু কথা বলে আমরা প্রবলেম সলভিংয়ে চলে যাব, তারপরে পরের চ্যাপ্টারে যাব। তো প্রথম কথা হচ্ছে যে এই যে মূলদ অমূলদ, এই যে মূলদ অমূলদ, এইটা সম্পর্কে আপনারা একটা ধারণা পেয়েছেন। কিন্তু সবচেয়ে বড় কথা, এইখানে মূলদ অমূলদ সংখ্যার কিছু কিছু জিনিস আছে যেগুলো সম্পর্কে আমি আপনাদেরকে বলবো। আচ্ছা, প্রথম যেইটা প্র্যাকটিক্যাল মূলদ অমূলদ যে বিষয়টা আছে, গতদিনকার পরের কথা, কিন্তু গতদিন কিন্তু বাস্তব সংখ্যার পার্ট পড়িয়েছি, যে কতভাবে বিভক্ত, কি সমাচার, এগুলো কিন্তু আমরা বলছি, ঠিক আছে? তো আমি প্রথম যেই কথাটা বলবো, যদি এই কোনো একটা ভগ্নাংশে, মানে কোনো একটা সংখ্যার মধ্যে আপনি যদি রুট কথাটা দেখেন, মানে স্কোয়ার রুট হতে পারে, কিউব রুট হতে পারে, হ্যাঁ, এইটা যদি সিম্পলিফাই করার পরে যদি স্কোয়ার রুট থেকে যায়, তাহলে সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। যেমন, কথাটা বুঝেন, যেমন আমরা যদি বলি যে রুট ওয়ান মানে কিন্তু ওয়ান, কারণ ১ আর ১ গুণ করলে ১ হয়। √2 এর মান কিন্তু কোনো পূর্ণ সংখ্যা পাওয়া যায় না, মানে আমি সিম্পলিফাই করলে √2 এর মান দশমিকে আসবে এবং দশমিক পরে অনেক বড় একটা সংখ্যা আসবে। তারপরে √3, √4 এর মান তো 2। আচ্ছা, √0 এর মান তো 0। হ্যাঁ, √5 এর মান পূর্ণ সংখ্যা আসে না, √6 এর মান পূর্ণ সংখ্যা আসে না, √7 এর মান আসে না, √8 এর মান পূর্ণ সংখ্যা আসে না, √9 এর মান হচ্ছে 3। মানে এখানে কিছু জিনিস খেয়াল করেন। আচ্ছা, আমার ছবিটার দিকে ইয়া করলে নাকি অনেকে সমস্যা হচ্ছে, সমস্যা নাই। একটা জিনিস খেয়াল করেন, √0 মান হচ্ছে 0, কারণ 0 2বার গুণ করলে কিন্তু 0 পাওয়া যায়। হ্যাঁ, 1 2বার গুণ করলে 1 পাওয়া যায়, 2 2বার গুণ করলে 4 পাওয়া যায়, 3 2বার গুণ করলে 9 পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু বাকিগুলো, এখানে কিন্তু কোনো পূর্ণ সংখ্যা পাওয়া যাচ্ছে না। এই যে পূর্ণ সংখ্যা যে পাওয়া যাচ্ছে না, তার মানে এই যে √2, এটা কিন্তু একটা অমূলদ সংখ্যা, √3 একটা অমূলদ সংখ্যা, √5 একটা অমূলদ সংখ্যা। হ্যাঁ, √4 তো মান পাওয়া যাচ্ছে, √5 একটা অমূলদ সংখ্যা। তার মানে এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। এগুলো √6 একটা অমূলদ সংখ্যা, √7 একটা অমূলদ সংখ্যা, √8 একটা অমূলদ সংখ্যা। এগুলো সবগুলা যেগুলোর মানগুলা পাওয়া যাচ্ছে, অমূলদ সংখ্যা। এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। আরেকটা বিষয় হচ্ছে, সিম্পলিফাই বা সরলীকরণ করার পরেও, হ্যাঁ, সরলীকরণ করার পরেও যদি রুট আসে তাহলে হচ্ছে অমূলদ, সরলীকরণ করার পরে যদি রুট না আসে তাহলে হচ্ছে মূলদ। ঠিক আছে, দেখেন, খেয়াল করে দেখেন, ভালো করে দেখেন। মনে করেন যে নিচের কোনটি মূলদ সংখ্যা, খেয়াল করেন নিচের কোনটি মূলদ। দেখেন, √5 আছে। আচ্ছা, আপনারা একটু বলেন তো, এবিসিডি কোনটা আসলে সঠিক অ্যান্সার বলেন। মানে এগুলোর মধ্যে কোনটা সঠিক অ্যান্সার একটু আমাকে বলেন দেখি। এবিসিডি এর মধ্যে কোনটা সঠিক অ্যান্সার বলেন। নিচের কোনটা মূলদ সংখ্যা? √5, √7? আজকের ক্লাস পুরাটা স্ক্রিন শেয়ারে হবে। বোর্ড বেসড কিনা এটা ক্লাস শেষে, আপনারা ক্লাস মনোযোগ দিয়ে করেন। বোর্ড বেসড নাকি স্ক্রিন শেয়ার বেসড, ক্লাস শেষে আমরা দেখবো যে আমরা আসলে কতটুকু কোনটাতে বুঝতে পারতেছি। ওকে, ঠিক আছে, আপনারা একটু একটু আমাকে আগে বলেন যে নিচের কোনটা মূলদ সংখ্যা এগুলোর মধ্যে। ভালো করে মনোযোগ দিয়ে ক্লাস করেন, মনোযোগ দিয়ে।
√5 তো মান পাওয়া যায় না, √7 মান পাওয়া যায় না, √10 এর মান পাওয়া যায় না। তাহলে এখানে শুধু জয়পাল অ্যান্সার দিয়েছে, নাহিদা দিয়েছে সঠিক অ্যান্সার, এবং অ্যান্সার দিয়েছে শুধু তা না, সঠিক অ্যান্সার দিয়েছে। তারপরে আমাদের, হ্যাঁ, তারপর আদনান সঠিক অ্যান্সার দিয়েছে, ইসরাত সঠিক অ্যান্সার দিয়েছে, মৌসুমী সঠিক অ্যান্সার দিয়েছে, অনেকেই সঠিক অ্যান্সার দিচ্ছে, মানে অনেকেই পড়াশোনার প্রতি মনোযোগ আছে এবং সঠিক অ্যান্সার দিয়েছে। কারণ এগুলো সঠিক, এগুলোর কি পূর্ণমান পাওয়া যায় না, কিন্তু √4 মানে হচ্ছে 2, কারণ 2 দুইবার গুণ করলে 4 পাওয়া যায়। তার মানে এটা একটা মূলদ সংখ্যা, আর বাকি এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা, তাই না? বাকি এই যে ক খ গ হচ্ছে অমূলদ সংখ্যা। ক্লিয়ার, বোঝা গেছে? ওকে, ভেরি গুড, সুন্দর। এখানে মানে স্ক্রিন শেয়ারে ক্লাস নেওয়াটা মাঝে মাঝে আমি প্রিফার করি। কেন প্রিফার করি? এতে করে কমেন্ট পড়া যায় বেশি, মানে কমেন্টের দিকে নজর রেখে ক্লাস নেওয়া যায়। আর বোর্ডে ক্লাস নিলে কমেন্টটা দেখা যায় না আর কি, আলটিমেটলি কমেন্ট খুব কম দেখা যায়। মনে করেন 100টা কমেন্ট করলে 5টা দেখা যায় বা 10টা দেখা যায় ম্যাক্সিমাম, কারণ বোর্ডের দিকে তাকায় ক্লাস নিতে হয়। এটা একটা প্রবলেম। যাই হোক, সমস্যা নাই, কমেন্ট দেখাও যে জরুরি তা না, আপনাদের যেটাতে উপকার হবে ইনশাল্লাহ সেটাতে ক্লাস হবে, টেনশন নাই। তাই কিন্তু মনোযোগ দিয়ে ক্লাস করেন। এখন যখন আমি বলতেছি ক্লাস করতে, তখন মনোযোগ দিতে হবে ক্লাসের প্রতি। ওই এইটা বেস্ট ওইটা বেস্ট এগুলা বলে দরকার নাই। আচ্ছা, নিচের কোনটি মূলদ সংখ্যা? দেখেন নিচের কোনটা মূলদ সংখ্যা। আচ্ছা, আপনারা যখন অ্যান্সার দিবেন তখন অবশ্যই এই 10 লিখে তারপরে ABCD এই অ্যান্সারটা দিবেন, 10A 10B 10C 10D। ওকে, এখানে বলেন নিচের কোনটি মূলদ সংখ্যা। তাহলে সেক্ষেত্রে 10 কত? 10 এর A নাকি 10 এর B নাকি 10 এর C নাকি 10 এর D? কি মনে হয় কোনটা অ্যান্সার হবে? 3√3, পাই, ই নাকি 0.37? না, ওই ইয়াতে জুমে তো ক্লাস হচ্ছে না, লিঙ্কে। এখন 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 দেখো, এখন এখন ঢুকতে বলো, একটু প্রথম দিকে সমস্যা ছিল। ঠিক আছে, বলেন কোনটা। 10 এর কত? 10 10 10 10 লিখে বলতে হবে, কিন্তু 9 এর নাকি 10 এর এটা কিন্তু আমাকে বলতে হবে। জুমে তো মনিরুল, এটা জুমে হচ্ছে না তো, এটা ডিরেক্ট ফেসবুক লাইভেই হচ্ছে ক্লাস। ওকে, আচ্ছা, প্রথমে কথাটা বলি। যদি এখানে পৌনঃপুনিক চিহ্ন দেখেন, যখনই পৌনঃপুনিক চিহ্ন এই যে উপরে ফোঁটা দেখবেন, আপনি মনে রাখবেন যে এটা হচ্ছে মূলদ সংখ্যা। কেন মূলদ সংখ্যা? কারণ মূলদ সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। কি আকারে প্রকাশ করা যায়? ভগ্নাংশ আকারে। ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। ভগ্নাংশ আকারে প্রকাশ করার যে বিষয়টা, 0.37-এর উপর 3R7-এর উপর পৌনঃপুনিক আছে। এইটাকে কিভাবে করে মানে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় এটা নিয়ে আমি বিস্তারিত শেখাবো। সাধারণত নিয়মটা হচ্ছে, যদি পরপর দশমিকের পরে যদি দুইটাতেই পৌনঃপুনিক থাকে, ওই পৌনঃপুনিকগুলো বাদ দিয়ে, মানে পৌনঃপুনিক নাই হচ্ছে 0-র উপরে তাই -0, আর দুইটার উপর পৌনঃপুনিক আছে তাই দুইটা নয়, মানে 37/99 হবে। এইটাকে যেহেতু ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাই এটা হচ্ছে মূলদ সংখ্যা। 3√3 যেহেতু রুট আছে তার মানে অমূলদ। পাই একটা অমূলদ সংখ্যা, ই একটা অমূলদ সংখ্যা, আমি গতদিনই বলেছি। তার মানে এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা অবশ্যই। পাই আর ই দুটাই অমূলদ সংখ্যা। আর হচ্ছে 3√3 হচ্ছে অমূলদ সংখ্যা যেহেতু রুট আছে। আর এখানে যে যদি পৌনঃপুনিক থাকে তাহলে পৌনঃপুনিক মানে এই যে উপরে যে ফোঁটাগুলো আছে, এই পৌনঃপুনিক থাকলে সেটা একটা মূলদ সংখ্যা। ঠিক আছে, পৌনঃপুনিক থাকলে সেটা একটা মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা থেকে অমূলদ সংখ্যায় কিভাবে রূপান্তরিত করে, বা মানে ওই পৌনঃপুনিক সংখ্যা থেকে কিভাবে ভগ্নাংশ সংখ্যায় রূপান্তরিত করে সেটা আমরা শিখবো আস্তে আস্তে। এটার অ্যান্সার দেন, নিচের কোনটা মূলদ? নিচের কোনটা মূলদ? দেখেন মানটা দেখেন, √2। √2 এর তো মান আমরা দশমিক ছাড়া নরমালি পূর্ণ সংখ্যা নাই। আচ্ছা, √9, এমন কি কোনো সংখ্যা আছে যেটা 3 বার গুণ করলে 9 আসে? অ্যান্সার হচ্ছে না। এমন কোনো সংখ্যা নাই যে যেটা 3 বার গুণ করলে 9 আসে। এমন কি কোনো সংখ্যা আছে যেটা 2 বার গুণ করলে 8 আসে? না, তাও নাই। কিন্তু √, এখানে 8 আছে। এটা মানে হচ্ছে আপনি যদি 2 × 2 × 2 করেন তাহলে কি আসবে বলেন তো? 2 এর উপর কিউব, মানে 2⁻3, আর এখানে 3 থাকলে এই দুটা হচ্ছে কাটাকাটি চলে যায়, মানে এটা মানে 1/3 চলে আসে, 3 3 কাটাকাটি করে এটার মান আসলে 2। কারণ 2 এর কিউব করলে 8, মানে √8 মানে আসলে 2। বিষয়টা এরকম, যেহেতু √8 মানে 2, তার মানে অ্যান্সার হবে খ নাম্বারটা। এটার অ্যান্সার 11 এর অ্যান্সার হবে হচ্ছে খ নাম্বার, 11 হবে। 11 এর সঠিক অ্যান্সার হচ্ছে বি। কারা কারা বি দিয়েছে? কেউ বি দেয় নাই। শরীফ ভুল অ্যান্সার করেছে, নাহিদা ভুল অ্যান্সার করেছে, পারভেজ ভুল অ্যান্সার করেছে। হ্যাঁ,
মোটামুটি সবাই ভুল অ্যান্সার করেছে। আদনান ভুল অ্যান্সার করেছে, রিম ভুল অ্যান্সার করেছে, রাকিন ভুল অ্যান্সার করেছে, ফাতেমা ভুল অ্যান্সার করেছে। হ্যাঁ, সবাই ভুল অ্যান্সার করেছে। কেন? এখানে যদি √9 থাকতো, এখানে যদি এই যে কিউব না থাকতো, যদি শুধু √9 থাকতো তাহলে 3 হইতো, তাহলে এটার মান হইতো 3। কারণ 3 আর 3 গুণ করলে 9 আসে, তাই মানে √9 মান হচ্ছে 3। কিন্তু এখানে দেওয়া আছে, এখানে এই যে কিউব √8, হ্যাঁ, মানে কিউব √9, কিন্তু কিউব √9 মানে এটা কিন্তু কোনো পূর্ণ সংখ্যা নয়। পৃথিবীতে এমন কোনো সংখ্যা নাই যেটা 3 বার গুণ করলে 9 পাওয়া যায়, তাই এখানে কিন্তু পূর্ণ সংখ্যা পাওয়া যাবে না। ঠিক আছে, বোঝা গেছে? বুঝতে পেরেছেন? ক্লিয়ার? ওকে, তাহলে অ্যান্সারটা হচ্ছে এখানকার খ নাম্বারটা, হ্যাঁ বি নাম্বারটা অ্যান্সার হবে। আচ্ছা, আস্তে আস্তে আমরা আবার সামারি করব, তখন একবারে ক্লিয়ার হয়ে যাব, তাই না? ওকে, √9, √3, √3টা কি ধরনের সংখ্যা? স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা? বলেন। √3 মান তো একটা দশমিক, দশমিক পাওয়া যায়, তার মানে স্বাভাবিক হতে পারে না। স্বাভাবিক সংখ্যা মানে তো ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, রুট হ্যাঁ, রুট এই এই যে রুটটা, এটা তো স্বাভাবিক সংখ্যা হতে পারে না। √3 এর ভ্যালু কি পূর্ণ সংখ্যা? না, 3 এর রুট করলে তো একটা পূর্ণ সংখ্যা আসবে না। তাহলে 12 নাম্বারটা কি হবে বলেন? মূলদ নাকি অমূলদ, কোনটা? মূলদ নাকি অমূলদ? অ্যান্সার হচ্ছে √9, যেহেতু পূর্ণ সংখ্যা পাওয়া যাচ্ছে না, তার মানে এটা মূলত হতে পারে না। তার মানে √9, এটা হচ্ছে 12 এর হচ্ছে ডি নাম্বারটা সঠিক অ্যান্সার হবে, রাইট। 12 এর কি হবে? 12D। দেখেন সবাই বুঝছেন কিনা? 12 হবে ডি। নেক্সট দিন আবার আমাদের বোর্ডে ক্লাস হবে, সমস্যা নাই, টেনশন করার কারণ নেই। নেক্সট দিন বোর্ডেও হইতে পারে, ইয়াতেও হইতে পারে, আমরা একটু চেক করি যে কোনটা বেটার হয়, সমস্যা নাই। কিন্তু মনোযোগ দিয়ে পড়ালেখা করেন, মানে এমন না যে শুধু হ্যাঁ বোর্ডে আমাকে দেখা যাচ্ছে বা কনসেন্ট্রেশন, কোনটাতে পড়ালেখা ভালো হচ্ছে ওইদিকেও একটু খেয়াল রাখেন। মানে আমার আমার কথা হচ্ছে পড়াশোনাটা আগে, এন্টারটেইনমেন্ট পরে। আপনাদের এখন এন্টারটেইনমেন্ট করার কিন্তু সময় নাই যে হ্যাঁ স্যারকে দেখলে আমার ভাল লাগবে, মনোযোগ আসবে। মনোযোগ আসতে হবে, মনোযোগ এমনিতেই আসতে হবে। কেন মনোযোগ আসতে হবে? কারণ আপনাকে চাকরি পেতে হবে, এই কারণে। আপনারা এখন কিন্তু এন্টারটেইনমেন্টের জন্য পড়তেছেন তা না, তাই না? ওকে, ঠিক আছে, সমস্যা নেই, টেনশন করার কিছু নাই। আপনি দেখেন, খেয়াল করেন যে কোনটা বেটার লেখা দেখা যায় বা কি অবস্থা, সেটা সেই দিকে নজর দিতে হবে, সমস্যা নাই। ওকে, 12 নাম্বার বুঝি নাই। আচ্ছা, 12 নাম্বার, একজন বলছে 12 নাম্বার বুঝি নাই। আচ্ছা, 12 নাম্বার না বুঝার পিছনে কারণ কি? 12 নাম্বার না বুঝার পিছনে কারণ হচ্ছে যে √3, আমি গতদিন বলছিলাম না স্বাভাবিক সংখ্যা কাকে বলে? গত দিনকার পড়া, হ্যাঁ, গত দিনকার পড়া হচ্ছে স্বাভাবিক সংখ্যা কাকে বলে? স্বাভাবিক সংখ্যা বলে হচ্ছে যারা ধনাত্মক পূর্ণ সংখ্যা, মানে 1 2 3 4 এরকম করে করে, হ্যাঁ, মানে এগুলো যে চলছে, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এগুলো পূর্ণ সংখ্যা হবে এবং ধনাত্মক হবে, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। পূর্ণ সংখ্যা কারা? যারা অখণ্ড না, দশমিক না। যেমন -4 থেকে -4, -3, -2, -1, হ্যাঁ, 0 1 2 3 এরকম করে, -100, -200 এরকম। ঠিক আছে, আচ্ছা, ওকে, ওকে, ঠিক আছে। অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা আর একটা আছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা যেগুলোকে রুট করলে যেগুলার মান পাওয়া যাবে, রুট করলে যেগুলা পূর্ণ সংখ্যার মান পাওয়া যাবে, মানে √3। পৃথিবীতে এমন কোনো দুটা সংখ্যা নাই, পূর্ণ সংখ্যা নাই, যাদের গুণ করলে 3 আসবে। তাই √3 এর মান কিন্তু একটা দশমিক মান, 1.7320 এরকম করে। আর √3 এর মান যেহেতু একটা মানে দশমিক মান, মানে এটা পূর্ণবর্গ নয়, এমন সংখ্যার যদি আপনি রুট করেন, তাহলে সেটা অবশ্যই কি সংখ্যা হয়ে যাবে বলেন তো? হ্যাঁ, আহ, অমূলদ সংখ্যা হয়ে যাবে। ক্লিয়ার, বোঝা গেছে? ওকে, ঠিক আছে, বলেন, এবার বলেন, বলেন 7√3, 7√3 কোন ধরনের সংখ্যা? 7√3 কোন ধরনের সংখ্যা? জটিল সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, নাকি বাস্তব সংখ্যা? বলেন। এই বোর্ড নিয়ে যারা কথা বলতেছেন ভাই, বোর্ডে হইলে ভালো হয়, স্ক্রিন শেয়ারে হইলে ভালো হয়। আপনারা কি কথা কমেন্ট করা কি বন্ধ করবেন না?
মানে পড়াশোনা বাদ দিয়ে অযথা অযথায় আজাইরা কমেন্ট, মানে মানে ব্যাপারটা বুঝি নাই আমার। লিখছে আমি মাত্র প্রথম বর্ষে, মানে কি এগুলা, কি জিনিস, মানে পড়াশোনা একজনও করার কোনো মন মানসিকতা নাই। ভাই আমি কিন্তু, মানে আমি কিন্তু আউট করে দেবো গ্রুপ থেকে, মানে এটা কোনো কথা? এগুলো কি পড়াশোনা করার জন্য আসছে না কি করার জন্য আসছে আমি বুঝি নাই। আজব কাহিনী, মানে অ্যান্সার দিতে বলছি অ্যান্সার নাই, বোর্ডে করলে ভালো হয়, এই করলে এই বলো, এই করলে এই জিনিস হয়। মানে আমি বলতেছি যে 13 কোনটার কি অ্যান্সার হয় ওইদিকে মনোযোগ ওইদিকে নাই, খালি এই জায়গায় করলে ভালো হয়, ওই জায়গায় করলে এই হয়। আজব কাহিনী, এটা কি আজব জিনিস। ভাই আগে অ্যান্সার দেন, আমি তো বললামই। আমি ওখানে, আমি এখানে আমার আমার পোস্টের মধ্যে কি লিখছি, আজকেরটা গত দিনটা বোর্ডে হয়েছে, আজকেরটা স্ক্রিন শেয়ার হবে, দেখি কোনটাতে বেটার হয়। এরপরেও গাধার মতো প্রত্যেকটা জায়গায় খালি কমেন্ট, এই বোর্ডে হইলে এই হয়, এইটা হইলে এই হয়। পড়াশোনা না করে এই কমেন্ট করলে কি কিছু শিখবেন আজকে? টাইমগুলো নষ্ট করার কোনো মানে আছে নাকি অযথা? মানে একই জিনিস বারবার করে কমেন্ট, এটা কোনো কথা? 7√3 দেখেন, 7√3 এই কোন ধরনের সংখ্যা দেখেন তো, এই যে রুট আছে, রুট থাকলে কোন ধরনের সংখ্যা হবে, একটু অ্যান্সার দেন। কোন ধরনের সংখ্যা 7√3, কোন ধরনের সংখ্যা? রুট থাকলে, রুট থাকলে কি হবে, যেহেতু রুটের এইটার তো মান আমি বের করতে পারবো না, রুট থাকলে সেটা অমূলদ সংখ্যা হয়ে যাবে। ঠিক আছে, রুট থাকলেই সেটা কি সংখ্যা হয়ে যাবে? এই যে দেখেন বেসরকারি, এই যে নিবন্ধন পরীক্ষায় আসছে, এই পরীক্ষা যদি আরেকবার আসে, মনোযোগ না দিলে এগুলো পারবেন? তাহলে এই যে রুট থাকলে কি সংখ্যা হবে, রুট থাকলে কি সংখ্যা হবে, মূলত না অমূলত? রুট থাকলে অমূলত সংখ্যা। রুটের যদি 4 থাকে তাহলে মূলত, কারণ রুট 4 মানে 2। রুট 3-এর তো মান বের করা যায় না, পূর্ণ সংখ্যা নাই, তাই এটা অমূলত। মাথার মধ্যে তো ঢুকতে হবে, মানে এইটুকের জন্য তো একটু স্থির হয়ে বসে ক্লাস করতে হবে। ওকে, তাহলে এটা একটা অমূলত সংখ্যা। তারপরে যদি কিছু না বুঝেন সেটা জিজ্ঞেস করতে হবে যে স্যার এটা তো বুঝি নাই, এটা লিখতে হবে। লিখেন যে হ্যাঁ এটা বুঝি নাই, আবার বুঝাই দিচ্ছি। ওকে, দেখেন নিচের কোনটি অমূলদ সংখ্যা বলেন? পাই হচ্ছে অমূলদ সংখ্যা, আমরা জানি পাই, তারপরে এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। ঠিক আছে, হ্যাঁ, তারপরে পাই, তারপরে হচ্ছে এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। √2 হচ্ছে অমূলদ সংখ্যা। রুট, কারণ √2 এর তো মান, মানে পুরো মান আসে না। √11 পূর্ণ সংখ্যা আসে না, কারণ কোনো দুইটা সংখ্যা গুণ করলে তো 11 পাওয়া যাবে না। তার মানে এখানকার সবগুলাই হচ্ছে অমূলদ সংখ্যা। এখানে পাইও অমূলদ সংখ্যা, √2 অমূলদ সংখ্যা, √11ও অমূলদ সংখ্যা। তার মানে এখানে 14 এর কি হবে বলেন তো? 14 এর হবে হচ্ছে ডি, 14 এর হবে ডি নাম্বার। এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। ক্লিয়ার, বুঝে গেছে? আচ্ছা, এটা পরে করাই। এখানে এই যে অমূলদ সংখ্যার যে কথাগুলো বললাম, এখানে আরো একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে, আরো একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, যে ঘটনাগুলো একটু আমি একটু বলি, হ্যাঁ, একটু দেখেন। এখানে আরো একটা বিষয় হচ্ছে, মনে করেন আপনাকে আমি যদি বলি, দেখেন আপনাকে এখন ভালো করে বলি যে আহ, মনে করেন আপনার এরকম করে আছে যে √16 বাই, ধরেন √25, মানে √16/25, এইটা ক নাম্বার অপশন? ভালো করে মনোযোগ দিবেন, হ্যাঁ, এটা নাম্বার অপশন। খুব মনোযোগ, খুবই খুবই সুন্দর একটা জিনিস আমি আপনাদের বলতেছি। নাম্বার অপশনে মনে করেন আপনার আমি দিলাম যে 32/50, তার উপরে হচ্ছে রুট। নাম্বার অপশনে দিলাম রুট 48/75, আর নাম্বার অপশনে দিলাম রুট মনে করেন রুট 30/50। এখানে আমি যদি বলি কোনটি অমূলদ সংখ্যা, কোনটি অমূলদ সংখ্যা, দেখি তো কারা কারা পারবো। খেয়াল করেন, কোনটি অমূলদ সংখ্যা, একটু দেখি তো কোনটা অমূলদ সংখ্যা, ABCD এর মধ্যে কোনটা অপশন কারেক্ট হইতে পারে, কোনটা অমূলদ সংখ্যা। এটা 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 আপনারা অ্যান্সার দিবেন যে কোনটা অমূলদ সংখ্যা, এগুলোর মধ্যে কোনটা অমূলদ।
কোনটা অমূলত বলেন বলেন বলেন? বিসিডি, বিসিডি অমূলত। ওকে, সি। আচ্ছা, অনেক বলছে সি। হ্যাঁ, তানজিব বলছে ডি। এরকম কোশ্চেন কিন্তু বিসিএস এবং বিভিন্ন পরীক্ষা ইতিমধ্যে এসছে। হ্যাঁ, আমি বিসিডি। ওকে, রিজওয়ান বলছে এ। বিসিডি এর একটা হিরিক পড়ে গেছে। হ্যাঁ, হোসেন শাহাদাত বলছে হচ্ছে বিসিডি, মুনিয়া বলছে বিসিডি, মনোয়ার বলছে বিসিডি, অনিক বলছে বিসিডি, হৃদয় বলছে বিসিডি, হুমায়রা বলছে বিসিডি, আর এই সবাই বলছে বিসিডি বিসিডি। ওকে, আমরা একটু চেক করি তাহলে, না যে আপনারা সবাই যে বললাম বিসিডি, আসলে ঘটনা কি? আচ্ছা দেখেন, এটা যদি কাটাকাটি করা যায়, এটা কি কাটাকাটি করা যায়? যায় না, একই সংখ্যা দিয়ে তো ভাগ করা যায় না। সেক্ষেত্রে 16 এর রুট করলে আসে 4, আর 25 এর রুট করলে আসে 5। তার মানে এটা একটা ভগ্নাংশ সংখ্যা, এবং ভগ্নাংশ সংখ্যা সবসময় মূলদ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যা যদি হয় তাহলে সেটা অবশ্যই মূলদ সংখ্যা। আনিস মিয়া, আপনাকে ধন্যবাদ। একটা চকলেট পাওনা থাকলো আপনার, আপনার সাথে আমার দেখা হইলে আপনি আমাকে বলবেন, আপনাকে আমি একটা চকলেট খাবো, ছোট উপহার। উপহারের তো আর দাম হয় না, ছোট উপহার থাকবে আপনার জন্য। হ্যাঁ, মোহাম্মদ হোসেন, আপনার জন্য উপহার থাকবে, সমস্যা নাই। ওকে, দেখেন, এই যে 32 আর 50 এদের নিজের মধ্যে কি কাটাকাটি করা যায়, কারণ দুইটাই 2 দিয়ে ভাগ যায়। তাহলে 16 দুগুণে 32 আর 25 দুগুণে 50, তার মানে রুট থাকলো 16/25। রুট 16/25 মানে 4/5। তাহলে 4/5 একটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। ওকে, হ্যাঁ, এটাকে 3 দিয়ে কাটাকাটি করা যায়। 3 16 48, 3 25 75। তার মানে উপরে থাকতেছে 16, নিচে থাকতেছে 75, মানে এটাও 16/25। তার মানে এটাও হচ্ছে 4/5, তার মানে এটাও ভগ্নাংশ সংখ্যা, তার মানে এটাও হচ্ছে মূলদ সংখ্যা। ক্লিয়ার? এটাও মূলদ সংখ্যা। লাস্ট ওয়ান, এটাকে 10 দিয়ে কাটা যায়, 3 10 30 আর 5 10 50। তার মানে এইটা √3/5। √3/5 কে আর ভাঙানো যায় না, তার মানে এটা একটা অমূলদ সংখ্যা। তার মানে এখানে একমাত্র অমূলদ সংখ্যা হচ্ছে ডি নাম্বারটা। ক্লিয়ার? বোঝা গেছে? মানে কাটাকাটি করে তারপরে রুট টুট যদি চলে যায় তাহলে সেইটা মূলদ হয়ে যাবে, যেহেতু রুট নাই এগুলো সংখ্যায়। আসলে কাটাকাটি সিম্পলিফাই করার পরে যদি রুট থাকে তাহলে সেটা অমূলদ। কথা কি বোঝা গেছে? তার মানে এখানে ডি নাম্বারটা হচ্ছে অমূলদ সংখ্যা। ক্লিয়ার সবাই? ভালো করে মনোযোগ দিয়ে কি ক্লিয়ার হয়েছেন? মনোযোগ, মনোযোগ কেন দরকার বুঝতে পেরেছেন? মূলদ অমূলদে কেন, এবং পরীক্ষায় এইটাই আসবে। ও আচ্ছা, সামিরা আপনিও চকলেট পাবেন, সমস্যা নেই, আপনি ফার্স্টে দিয়েছেন। আচ্ছা, আমি মানে দেখি নেই তো এই জন্য। ওকে, মানে এই কমেন্টগুলা পড়া অ্যাকচুয়ালি বোর্ডে যখন ক্লাস নেই না, এগুলো একটু ডিফিকাল্ট হয়ে যায়, মানে পড়া যায় না, মানে কে কোনটা অ্যান্সার দিল। সবারগুলো যেমন এখন কমেন্টগুলো পড়তে পারতেছি। যাই হোক, আমি বোর্ডের পক্ষে বা বিপক্ষে না, সমস্যা নাই। ওকে, সবাই কি ক্লিয়ার? ওয়েল ডান। জহির কারেক্ট। তাহলে মানে সিম্পলিফাই করার পরে, আসলে সিম্পলিফাই করার পরে আমাদের ইয়ে থাকছে কি না, হ্যাঁ, মানে কি বলে, রুট থাকছে কিনা এইটার উপরেই ডিপেন্ড করছে সেটা মূলদ হবে নাকি অমূলদ হবে। তাহলে মূলদ অমূলদের বিষয়টা সম্পর্কে একটা ভালো একটা ধারণা পেয়েছেন বলে আশা করি আমরা। তো তারপরও আমি আপনাদের আরো একটা কোশ্চেন দিব। যে কোশ্চেনটা আমি দিব সেটা মূলত পরীক্ষায় আসা একটা কোশ্চেন। দেখি আপনারা পারেন কিনা, দেখি। পরীক্ষায় আসার কোশ্চেন আপনাদেরকে আমি নিজে বানায় দিই, মানে পরীক্ষার কোশ্চেনগুলো আমি লিখে দিই, সুবিধা হবে তাহলে। আমি এটা মুছে দিই। ওকে, এবারকার কোশ্চেনটা এসছে হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইয়েতে, তার সাথেও 5টা পরীক্ষা এসছে আলাদা আলাদা। লিখেছে যে কোনটি মূলদ সংখ্যা। এবারকার কোশ্চেনটা হচ্ছে কোনটি মূলদ সংখ্যা। হ্যাঁ, কোনটি মূলদ সংখ্যা এইবারকার কোশ্চেনটা। এ নাম্বার অপশন হচ্ছে √11, বি নাম্বার অপশন √6/3, সি নাম্বার অপশন √8/7, এবং ডি নাম্বার অপশন √27/48। বলেন, ঠিক আছে? মানে সিম্পলিফাই করার পরে যদি রুট থাকে, তাহলে রুট যদি থেকে যায়, মানে করেন যে ভাঙে টাঙ্গে যদি ভাঙ্গার পরে যদি রুট থেকে যায় তাহলে সেটা অমূলদ। ভাঙ্গা ভাঙ্গি করার পরে, কাটাকাটি করার পরে যদি রুট চলে যায় তাহলে সেটা হচ্ছে মূলদ। এই যে আবার ওই একই টাইপের কোশ্চেন আবার দিয়েছি। যারা বলছেন যে আরেকবার বুঝিয়ে দিন, এই যে এখানে এই কোশ্চেনটা দিয়েছি, ঠিক আছে?
এই কোশ্চেনটা আবার দিয়েছি। বলেন এবিসিডির কোনটা হবে অ্যান্সার? আচ্ছা, এটা একটু সহজ না? এটা গতবারের চেয়ে তুলনায় সহজ কোশ্চেন। মানে গত যেই কোশ্চেনটা আমি করেছি তার চেয়ে এই কোশ্চেনটা তুলনামূলক কি সহজ। আচ্ছা, এখানে ব্যাপারটা হলো 11, এটাকে তো ভাঙাভাঙি করা যাচ্ছে না, রুট থেকে যাচ্ছে, তার মানে এটা অমূলত। রুট থেকে গেলে অমূলত। √6/3, মানে এখানে তো 6 আর 3 কাটাকাটি করা যাবে না। কেন? কারণ রুটের ভিতরে এটা আছে, এটা রুটের বাইরে আছে, কাটাকাটি করার কোনো অপশন নাই, এটা কাটাকাটি যায়ও না। তার মানে রুট থেকে যাচ্ছে, তার মানে এটা অমূলত। রুট থাকলেই হচ্ছে অমূলত, রুট থেকে গেলে অমূলত, রুট চলে গেলে মূলত। রুট যেহেতু থাকবে অমূলত। √7/8 নিচেতে কাটাকাটি করা যায় না, তার মানে রুট করলে এটা অমূলদই হবে। কিন্তু 27 আর 48 3 দিয়ে যায়, 3 9 27, 3 16 48, তার মানে কি হচ্ছে √9/16। 9 এর রুট করলে কত আসে? 9 এর রুট করলে কত আসে? 16 এর রুট করলে কত আসে? 9 এর রুট করলে 3, 16 এর রুট করলে 4। তার মানে এখন আর রুট থাকতেছে না, রুট না থাকলে হয়ে যাবে মূলত। মানে ভাঙ্গার পরে, যদি ভাঙ্গাভাঙ্গি করার পরে দেখা যাচ্ছে যে রুট চলে গেছে, রুট চলে গেলে সেটা হয়ে যাবে মূলত। ক্লিয়ার? বুঝা গেছে? ওকে, সবাই ক্লিয়ার না? হ্যাঁ, সবাই ক্লিয়ার হলে একটু ক্লিয়ার লেখেন। সবাই ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে দেন, তাহলে আমি বুঝতে পারবো যে ক্লিয়ার হয়েছেন। ইজ ইট ক্লিয়ার? ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা দেখেন এখন। আচ্ছা, দশমিক সংখ্যা, দশমিক সংখ্যার দশমিক সংখ্যার বিষয়টা আমরা একটু কথা বলি। যে দশমিক সংখ্যাকে আমরা একটু মানে একটু ভাগ করি, হ্যাঁ, একটু ভাগ করে মূলত অমূলত আমরা আরো ভালো করে বুঝতে পারবো। দশমিক দশমিক সংখ্যাকে আমরা যদি দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা, মানে যেটা শেষ আছে। আরেকটার নাম হচ্ছে অসীম দশমিক সংখ্যা। মানে সসীম দশমিক সংখ্যা মানে, মনে করেন আপনি বললেন যে 5.4, অথবা 0.12, অথবা বললেন যে 3.1416, অথবা অথবা আপনি আপনি বললেন মনে করেন 5.3210, অথবা আপনি বললেন যে 0.5512। এরকম যে আপনি সংখ্যাগুলা বললেন, এখানে দশমিকের পরে আনিকা বলছে আমি বুঝি নাই। আনিকা, আনিকা আপনি বুঝেন নাই? আচ্ছা, আনিকা কি বুঝেন নাই? আমি আরেকটু যদি আসি, মানে কোন জায়গাটাতে বুঝেন নাই আমি আসলে। আচ্ছা, আমি তাহলে আরেকবার বলে দিব। হ্যাঁ, আমি বলে দিব। ওই যে সবাই ক্লিয়ার হয়েছে, আনিকা শুধু বুঝে নাই। তাহলে আমি আনিকার জন্যই আমি আরেকবার বলে দেব। কোনো প্রবলেম নাই, সমস্যা নাই। আপনি আগে এই যে এখন এই টার্মটা দেখেন, তারপর আমি আবার বুঝাই দেব। কোনো টেনশন নাই, টেনশন নেওয়ার কিছু নাই। আচ্ছা, ঠিক আছে। সসীম দশমিক সংখ্যা থাকে, অসীম দশমিক সংখ্যা থাকে। সসীম মানে শেষ আছে, দশমিকের পরে একটা ডিজিট, দুইটা ডিজিট, তিনটা চারটা ডিজিট, পাঁচটা ডিজিট, ছয়টা ডিজিট, যাই থাকুক, কিন্তু এরপরে আর নাই, এরকম যদি হয় সেটাকে বলে সসীম দশমিক সংখ্যা। এবং সসীম দশমিক সংখ্যাকে আপনি কি ভগ্নাংশে প্রকাশ করতে পারবেন কি পারবেন না? পারবেন, কারণ কি নিয়মটা হচ্ছে দশমিকের জন্য দশ, মানে দশমিকটা উঠে যাবে, দশমিকের জন্য একটা এক বসবে, এবং দশমিকের পরে জয়টা ডিজিট আছে তয়টার জন্য তয়টা শূন্য বসবে। এটাকে এইভাবে করে ভগ্নাংশে প্রকাশ করা যায়। তারপর কাটাকাটি করলেন সেটা আলাদা কথা। যেমন 0.12, দশমিকটা উঠে গেল, দশমিকটা উঠে গেলে উপরে থাকলো 12, দশমিকটার জন্য একটা এক, আর দশমিকের পরে দুইটা ডিজিট আছে তাই দুটা শূন্য বসলো, তার মানে ভগ্নাংশে প্রকাশ করা যায়। ঠিক আছে, ক্লিয়ার? এটা কি বুঝছি? খুব মনোযোগ দেন, মনোযোগ দেন। মনে করেন 5.3210 আছে, তাহলে দশমিক যদি উঠে যায় তাহলে থাকে 53210। তাহলে দশমিক উঠে গেলে দশমিকের জন্য একটা এক, আর দশমিকের পরে চারটা ডিজিট আছে, চারটা ডিজিটের জন্য চারটা আমাদের শূন্য বসবে। তাহলে দশমিক সংখ্যা থেকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করার বিষয়টা, হ্যাঁ, বিষয়টা হচ্ছে এরকম। ঠিক আছে, এই দশমিক সংখ্যা থেকে এই মানে ইয়ে করার সংখ্যাটা হচ্ছে এরকম। আচ্ছা, শিমুল সরকার বলছে রুট কিভাবে চলে যাচ্ছে এটা।
স্যার পাইয়ের ভ্যালু হবে না সসীম। ওকে, বুঝি নাই দশমিকটা। ওকে, ঠিক আছে। আপনি একটু আপনারা সবাই আবার ভালো করে খেয়াল করেন, সবাই মানে কমেন্ট করা বন্ধ করেন, কমেন্ট করা বন্ধ করেন, আমি বুঝতেছি। একটু ধীরে 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 শুনেন। মানে দশমিক সংখ্যাকে আপনি যদি পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে চান, তাহলে দশমিকটা যখন উঠে যাবে, এই যে 5.4 আছে, দশমিকটা উঠে গেলে তাহলে এইটা 54 হলো, 54 থাকবে উপরে। দশমিক উঠার জন্য দশমিকের জন্য একটা 1 থাকবে, দশমিকের পরে জয়টা ডিজিট থাকবে তয়টা শূন্য বসবে। 0.12 আছে, তাহলে এই পয়েন্টটা উঠে গেলে একটা 12 থাকবে, আর পয়েন্টের জন্য একটা 1, আর দশমিকের পরে জয়টা ডিজিট তয়টা শূন্য বসে। আচ্ছা, একটু দেখেন, ভালো করে মনোযোগ দেন। আমি একটা পড়াচ্ছি, আর একটা কোশ্চেন করেন না প্লিজ, প্লিজ একটু দেখেন, সবাই খেয়াল করেন। 3210, এই যে কোশ্চেন, এইটা যে আছে, দশমিক যদি উঠে যায় তাহলে 53210 এরকম আছে। এই 53210 দশমিকটা উঠে গেলে 0, আর দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে 4টা ডিজিট আছে, সেইটার জন্য 4টা শূন্য। তাহলে দশমিক সংখ্যা থেকে ভগ্নাংশ সংখ্যায় কিভাবে রূপান্তর করে, এটা কি বুঝছি? এইটুক বুঝলে ক্লিয়ার লেখেন। আমি যা পড়াবো এর মধ্যে থাকতে হবে। একজন কোশ্চেন করতেছে √2 ও √3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা কত। এ কি পড়া আমার বুঝবে? জীবনে পড়া বুঝবে না। এ কি ক্লাস করে কোনো উপকার পাবে? কোনো উপকার পাবে না। মানে আমি যা পড়াচ্ছি সেইটা বাদ দিয়ে সে প্রশ্নের মধ্যে আছে √2 আর √3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা কি, একজন হচ্ছে পাইও মূলদ সংখ্যা কিনা। আমি কি এগুলো জিজ্ঞেস করতে বলছি? আগে পড়াচ্ছি যেটা সেটা নিয়ে আপনি বুঝছেন কিনা সেটাতে থাকেন। মারাত্মক ব্যাপার। হায় রে হায়, এ কেমন? এটা আপনাদের, এটা তো আপনাদের মধ্যে, এই ব্যাচের মধ্যে কিছু স্টুডেন্ট আছে, এটা খুবই মানে কমন সেন্স নাই পড়াশোনা করার জন্য। কমন সেন্স থাকতে হবে যে পড়াচ্ছে যেটা সেদিকে মনোযোগ দেই, সেদিকে মনোযোগ না দিলে বুঝবেন কেমনে? আরে আজব। আপনি ওগুলার অ্যান্সার সবই পাবেন যেগুলো কোশ্চেন করতে, যখন কোশ্চেন করতে বলবো যে এই টপিক তো শেষ, এখন কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, তাহলে লিখেন, তখন তো সমস্যা তো নাই। আমি তো বলি নাই যে কোশ্চেন করতেই পারবেন না, সমস্যা তো নাই। আগে এটা বুঝছেন কিনা? ওকে, তাহলে আপনারা এটা বুঝতেছেন যে সসীম দশমিক সংখ্যাকে ভগ্নাংশে পরিণত করা যাবে কিনা। আমি যদি বলি সসীম দশমিক সংখ্যাকে কি ভগ্নাংশে পরিণত করা যাবে, ইয়েস অর নো, কোশ্চেন আমি যেটা করছি সেটার অ্যান্সার দেন, ইয়েস অর নো। সকল সসীম দশমিক সংখ্যাকে তাহলে কি ভগ্নাংশে পরিণত করা যাবে, ইয়েস অর নো। সকল সসীম দশমিক সংখ্যাকে কি ভগ্নাংশে পরিণত করা যাবে, ইয়েস অর নো। সকল সসীম দশমিক সংখ্যাকে ভগ্নাংশে পরিণত করা কি যাবে? মানে সসীম মানে শেষ আছে, অসীম মানে যার শেষ নাই। সসীম মানে যার শেষ আছে, এই যে একটা দশমিকের পরে একটা গণনা করতেছেন, এখানে দুইটা গণনা করতেছেন, তিনটা। আর দশমিকের পরে যদি মানে দশমিকের পরে কি কি সংখ্যা হবে এটা যদি ফিক্সড না থাকে, তাহলে সেটাকে বলে অসীম দশমিক। বলেন, সসীম দশমিক সংখ্যাকে কি ভগ্নাংশে পরিণত করা যাবে? হ্যাঁ, প্রথমে অ্যান্সার দিচ্ছেন নীরব, ইয়েস। আনিকা, ইয়েস, ভেরি গুড। এই তো এরকম অ্যান্সার চাই। আবদুল্লাহ, ইয়েস। হ্যাঁ, অবশ্যই করা যাবে, কারণ এইভাবে করে এই যে দশমিক উঠে যাবে, দশমিকের জন্য একটা 1, এবং দশমিকের পরে জয়টা ডিজিট থাকবে তয়টার জন্য তয়টা শূন্য। এই যে সসীম দশমিক সংখ্যাকে ভগ্নাংশে পরিণত করা গেল। এখন অসীম দশমিক সংখ্যা হচ্ছে দুই প্রকারের। হ্যাঁ, অসীম দশমিক সংখ্যা হচ্ছে দুই প্রকারের। একটা হচ্ছে আবৃত দশমিক, একটা হচ্ছে আবৃত দশমিক, একটা হচ্ছে আবৃত অসীম দশমিক, একটা হচ্ছে অনাবৃত অনাবৃত, একটা হচ্ছে আবৃত আর একটা হচ্ছে অনাবৃত। মানে অসীম দশমিক সংখ্যা হচ্ছে দুই প্রকারের, আবার লিখে দেই, একটা হচ্ছে আবৃত আর একটা হচ্ছে অনাবৃত। ঠিক আছে, আবৃত আর অনাবৃত। আবৃত আর অনাবৃত বলতে কি বোঝায়? আবৃত যেটা সেটাকে বলে পৌনপুনিক সংখ্যা, যেটাকে আমরা বলি পৌনপুনিক সংখ্যা। ঠিক আছে, যেটা পৌনপুনিক সংখ্যা এটাকে বলে আবৃত দশমিক, পৌনপুনিক সংখ্যা। আর অনাবৃত দশমিক মানে যেটা পৌনপুনিক সংখ্যা না। পৌনপুনিক বলতে বুঝায় কি? হ্যাঁ, পৌনপুনিক বলতে কি বুঝায় দেখেন, আপনাকে আমি মনে করেন আমি বললাম যে 1/3 মানে কত, দশমিকে কত হবে, আপনাকে আমি এটা ভাগ করতে বললাম। তো এখন আপনি করবেন কি, যে 3কে যদি আপনি মানে 1কে যদি আপনি 3 দিয়ে ভাগ করেন, তাহলে আপনার কি রকম আসবে? আপনি জানেন যে এখানে তো যায় না, তাহলে একটা দশমিক নিতে হবে। দশমিক নিলে আমরা একটা শূন্য পাচ্ছি, তাহলে 3 3 হচ্ছে 9। তাহলে এবার আসতেছে 1, এবং আমরা জানি যে দশমিক নিলে একটা করে সবসময় আমরা কি পাই, শূন্য পাই। তার মানে আবার 3 আসবে, 3 3 9,
আবার 1, আবার একটা আমরা শূন্য পাবো, 3 3 এ 9, এরকম করে করে আমরা আসলে পাবো। মানে এইটা তো বুঝতে পারি যে মানে 1 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি অ্যান্সারটা আসবে 0.3333, এটা এরকম করে চলতে থাকবে, এরকম করে চলতে থাকবে, বারবার বারবার করে চলতে থাকবে। মানে আপনি যদি এইভাবে করেও ভাগ করেন, আপনাদের যদি এইভাবে করে অভ্যাস না থাকে, উপরে নিচে এইভাবে করে লিখার যদি অভ্যাস না থাকে, আপনাদের অনেকের এইভাবে করে অভ্যাস থাকে যে আমি 3 নেই, এখানে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে আমরা শূন্য দশমিক নিব, তাহলে একটা শূন্য পাবো, তাহলে 3 3 এ 9, 1 যেহেতু দশমিক নিচ্ছি তাই একটা করে শূন্য পাবো, 3 3 এ 9, এইভাবে করেও যদি অভ্যাস থাকে কোনো সমস্যা নাই, যে এটা অভ্যাস আছে, এটা নিয়ে আমার কোনো কথা নাই মনে করেন। কিন্তু এটা তো আর শেষ নাই, তাই না? এটা কি চলতে থাকবে না? 0.333333 এইভাবে চলতে থাকবে। এই যে চলতে যে আছে, এটা যে শেষ নাই, এটা কিন্তু একটা অসীম। এটা কি অসীম না? মানে এটা কি অসীম পর্যন্ত চলতেছে, সেই জন্য এটা হচ্ছে একটা অসীম দশমিক সংখ্যা। কিন্তু একই জিনিস বারবার রিপিটেশন আসতেছে, মানে একই জিনিস বারবার বারবার আসতেছে। একই জিনিস যখন বারবার আসে তখন আমি সেটাকে পৌনঃপুনিক সংখ্যা দিয়ে লিখি। এই পৌনঃপুনিক সংখ্যা দিয়ে লিখার নামই হচ্ছে আবৃত দশমিক সংখ্যা, যেটা বারবার রিপিটেডলি আছে, মানে বারবার একই জিনিসটা বারবার করে আসে। তাহলে একই জিনিসটা যে বারবার বারবার করে যখন আসতেছে, মানে আপনি যদি 1 কে 3 দিয়ে ভাগ করেন তাহলে যেই জিনিসটা আসবে, 1 কে 3 দিয়ে ভাগ করলে যেটা আসতেছে, তাই না? অথবা 1 কে 3 দিয়ে ভাগ করতে হবে না, আপনি মনে করেন যে 10 কে 9 দিয়ে ভাগ করতেছেন, হ্যাঁ, মনে করেন 10 কে আপনি 9 দিয়ে ভাগ করতেন, তাহলে কি আসবে বলেন? যে 10 ভাগ হচ্ছে 9, এরকম করলেন আপনি, তাহলে কত আসবে? তাহলে 9 এখানে, 10 এখানে, তাহলে 9 একে 9, তারপরে এবার এখানে 1 দশমিক নিলে একটা শূন্য, তাহলে 9 একে 9, 1 0, 9 একে 9, তাহলে এইটা আসলে কত আসতেছে? তাহলে আমরা বলতে পারি না যে আমরা যদি 10 ভাগ 9 করি তাহলে আসবে 1.1111 এরকম করে চলবে, এটা আজীবন চলবে, অসীম। তার মানে 1.1 এর উপর পৌনঃপুনিক হবে। ক্লিয়ার? বুঝেছি কি? ঘটনাটা বুঝেছি? এটাকে বলবো আমরা আবৃত দশমিক, মানে আবৃত করে আছে, এই পৌনঃপুনিকটা দিয়ে আবৃত করে আছে। আবৃত দশমিক যেটা হচ্ছে অসীম দশমিকের একটা পার্ট, যেটা বারবার বারবার করে আসে, এটাকে বলবো আমরা হচ্ছে আবৃত অসীম দশমিক সংখ্যা, আবৃত যেটা বারবার করে আসে। তার মানে এই জিনিসগুলো যে আমাদের বারবার করে আসতেছে, এগুলোকে কিন্তু আপনি ভগ্নাংশ থেকেই পাইছেন। এগুলো কোথা থেকে পাইছেন বলেন তো? ভগ্নাংশ থেকেই পাইছেন। তাই আবৃত দশমিক সংখ্যাকেও কিন্তু ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। যেমন আপনাকে আমি যদি বলি, বেশি না, আপনাকে আমি বললাম যে 20 কে আপনি 9 দিয়ে ভাগ করেন, করেন দেখি 20 কে 9 দিয়ে ভাগ করলে কি হবে? এই যে 9 এখানে আসতেছে 20 ধরেন, তাহলে আচ্ছা 20 না, আমি ধরলাম 21 ধরলাম, ঠিক আছে? 21 ধরলে আরো সুবিধা হবে, ধরেন 21 ধরলাম। তাহলে 9 দ্বিগুণে আসবে হচ্ছে 18, এখানে থাকলো 3, দশমিকের জন্য একটা শূন্য, 3 9 হচ্ছে 27, আবার আবার একটা 3, দশমিক যেহেতু দিছি একটা শূন্য পাবো, 3 9 27। এটা কি চলতেছে বলেন তো? কি চলতেছে? এটাও কিন্তু রিপিটেডলি চলতেছে। তার মানে আমি যদি 21 কেও 9 দিয়ে ভাগ করি তাহলে 2.3333 এইভাবে করে কিন্তু চলতে থাকবে। তার মানে 2.3 এর উপর এটা কিন্তু পৌনঃপুনিক আসবে। ক্লিয়ার? বুঝেছি? বিষয়টা বুঝেছি? 2.3 এর উপর কি আসবে? পৌনঃপুনিক আসবে। হ্যাঁ, 2.3 এর উপর পৌনঃপুনিক আসবে। তাহলে এই যে মানে একই জিনিস যেটা রিপিটেশন আসে সেইটার উপরে পৌনঃপুনিক দেওয়া, মানে এই 3 3 3 3 করে চলতেছে। 1 এর উপরে 1 যখন পৌনঃপুনিক দিছি, 1 বারবার করে চলবে এটা। তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, এই আবৃত দশমিক সংখ্যা বা পৌনঃপুনিক সংখ্যা কিন্তু ভগ্নাংশ থেকেই আসে। তার মানে আবৃত দশমিক সংখ্যাকে আপনি ভগ্নাংশে পরিণত করতে পারবেন। অর্থাৎ আবৃত অসীম দশমিক সংখ্যাকে, সসীম দশমিক সংখ্যাকেও ভগ্নাংশে পরিণত করা যায়, আবৃত অসীম দশমিক সংখ্যাকেও ভগ্নাংশে পরিণত করা যায়। ভগ্নাংশে পরিণত করা যায় না অনাবৃত অসীম দশমিক সংখ্যা। অনাবৃত অসীম দশমিক সংখ্যা মানে, মনে করেন আমি আপনাকে বললাম যে আপনার কাছে মান আছে 5.2789, হ্যাঁ 27893, আমি এরকম করে ডট ডট দিলাম। এইটাকে আপনি ভগ্নাংশে পরিণত করার কোনো উপায় নাই, কারণ এইটা বারবার করে একই জিনিস আসতেছে না। 2 নাম্বার হচ্ছে দশমিক উঠাই দিয়ে কত বসাবেন, এটা পারবেন না কেন? কারণ ডট ডটে কত আছে আপনি তো এটাই জানেন না। ডট ডট বলতে আসলে কি বোঝায়? ডট ডট মানে হচ্ছে এটা চলতেছে, আমি বাকিটা দেই নাই, বাকিটা যে দেই নাই এটা চলতেই থাকতেছে, বলতেছি এটা চলতেছে, মানে এটা অসীম পর্যন্ত চলবে, কিন্তু কোন সংখ্যাটা বারবার করে আসবে এটাও আমি জানি না। তার মানে একই সংখ্যা যদি বারবার না আসে, হ্যাঁ, এবং এটা ডিফারেন্ট একই সংখ্যা যদি না আসে, বারবার করে যদি একই সংখ্যা না পাই, তাহলে সেটাকে আমরা বলবো অনাবৃত অসীম দশমিক সংখ্যা। এটাকে ভগ্নাংশে পরিণত করা যায় না, এটা হচ্ছে ভগ্নাংশ নয়। সেই জন্য যেগুলো যেগুলো ভগ্নাংশ, যেমন আবৃত যদি থাকে, মানে পৌনঃপুনিক যদি সংখ্যা থাকে, সে তাকে যেহেতু ভগ্নাংশে পরিণত করা যায়,
এই কারণে আবৃত অসীম দশমিক সংখ্যাটা মূলদ সংখ্যা। আবার যারা সসীম দশমিক সংখ্যা, যেটা দশমিকের পরে শেষ আছে, তারাও মূলদ সংখ্যা। কারণ মূলদ সংখ্যা বলতে ভগ্নাংশ আর পূর্ণ সংখ্যাকে বোঝায়। যেহেতু এগুলাকে ভগ্নাংশ সংখ্যা আকারে প্রকাশ করা যাবে, এটাকেও ভগ্নাংশ সংখ্যা আকারে প্রকাশ করা যাবে, এটাকে যাবে না। যেটাকে যাবে তারা হচ্ছে আসলে মূলদ সংখ্যা, আর যেটা যাবে না এগুলো আসলে কি অমূলদ সংখ্যা। কথা কি বুঝা গেছে? কথা কি বুঝছেন? এখন এখন কথা হচ্ছে, হ্যাঁ, আবৃতটা মানে হচ্ছে পৌনঃপুনিক সংখ্যা, মানে একই জিনিস যদি বারবার রিপিটেশন আসে, রিপিটেশন বারবার আসতেছে, একই জিনিস বারবার আসতেছে। ধরেন আপনাকে বললাম যে 5.314141414 ডট ডট ডট, এটা মানে আমরা কি বুঝছি, 14 বারবারই আসবে, তার মানে 3.14 এর উপরে 5.314, তাহলে 1 আর 4 এর উপরে পৌনঃপুনিক, মানে 14টা বারবার আসতেছে। এটাই হচ্ছে সেই আবৃত দশমিক সংখ্যাটা। ক্লিয়ার? বোঝা গেছে? বুঝছেন? হ্যাঁ, আবৃত দশমিক মানে বারবার আসে। তাহলে আবৃত দশমিক সংখ্যাটা কি হবে? আবৃত দশমিক সংখ্যা কিন্তু মূলদ হবে। তাহলে আমরা কার মূলদ পাইলাম বলেন? আবৃত দশমিক মূলদ না অমূলদ? আবৃত দশমিক হচ্ছে মূলদ। সসীম দশমিকগুলো মূলদ না অমূলদ? মূলদ। কিন্তু অসীম দশমিকগুলো মূলদ না অমূলদ? অমূলদ। ঠিক আছে, ওকে। আসেন এখন আপনাদেরকে যদি আমি কোশ্চেন করি, নিচের কোনটি অমূলদ সংখ্যা, এইবার আপনারা একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন তো। নিচের কোনটি অমূলদ সংখ্যা, অমূলদ কোনটা, একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, এটা যে 16তম শিক্ষক নিবন্ধনে এসছে, ওরা কি খেয়ে কোশ্চেনটা করলো আর আপনারা কি খেয়ে উত্তরটা দিবেন একটু 16তম শিক্ষক নিবন্ধনে এসছে, একটু বলেন অ্যান্সারটা দিতে পারবেন কিনা, একটু দেখা যাক তো। ও, অ্যান্সার তো আমার এখানে যদিও দেওয়া আছে, তাই না? অনেকে দেখে ফেলছেন নাকি? দেখে ফেললে হইলো না, নিজেরা বুঝে বুঝে দেন যে নিচের কোনটা অমূলদ সংখ্যা। খেয়াল করেন 1.11 এইভাবে করে ডট ডট আছে, হ্যাঁ, তাহলে 1.1 উপরে একটা কি পৌনঃপুনিক বসবে, পৌনঃপুনিক বসলে সেটাকে অবশ্যই ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে, তাই এটা মূলদ হয়ে যাবে, এটা আর অমূলদ থাকবে না। এখানে দেখেন 1.100 তার মানে একই জিনিস বারবার রিপিট হচ্ছে, 100টা বারবার রিপিট হচ্ছে, তার মানে একের পরে 100 উপরে 1 আর 0 উপরে পৌনঃপুনিক, মানে 100 এই তিনটাই হচ্ছে রিপিট হচ্ছে। যেহেতু রিপিট হচ্ছে তার মানে এইটাও কিন্তু মূলদ সংখ্যা হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখেন 1.101010, তার মানে 1.10 উপরে পৌনঃপুনিক, 10টা রিপিট হচ্ছে বারবার, তার মানে এটাও কিন্তু মূলদ হয়ে যাবে। কিন্তু এখানে দেখেন, এখানে 10, তারপরে 100, তারপরে 3টা শূন্য, তার মানে এটার কোনো রিপিটেশন নাই। যেহেতু রিপিটেশন নাই মানে একই সংখ্যা বারবার আসতেছে না, কিন্তু এখানে 10 কিন্তু নাই, এখানে একটা শূন্য, তারপরে 2টা শূন্য, তারপরে 3টা শূন্য, এটা কিন্তু একই জিনিস বারবার আসতেছে না, তার মানে এটা হচ্ছে অমূলদ সংখ্যা। সেই জন্য এটা হচ্ছে অমূলদ সংখ্যা। বারবার যদি আসে তাই এগুলাকে পৌনঃপুনিক আকারে লেখা যাবে, আর পৌনঃপুনিক আকারে লেখা গেলে সেগুলা কিন্তু মূলদ হয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেছে? মানে বারবার করে একই জিনিস যদি আসে, এই যে দেখেন 111 বারবার আসছে, তাহলে এটাকে বলবো আমরা কি পৌনঃপুনিক সংখ্যা। বারবার আসলে 10002, এই যে 100 বারবার আসছে, এখানে 10 বারবার আসছে, হ্যাঁ, তাহলে বারবার আসলে সেটা পৌনঃপুনিক সংখ্যা, আর পৌনঃপুনিক সংখ্যাগুলো হচ্ছে মূলদ সংখ্যা। আর এখানে 10 আছে, এটাতে 100, এটাতে 1000, তাহলে একই সংখ্যা বারবার আসতেছে না, তার মানে এইটা হবে আপনার অমূলদ সংখ্যা। ক্লিয়ার? বুঝা গেছে? মানে আমি এতক্ষণ থেকে যা বুঝালাম এই বিষয়টা হচ্ছে এইটা, এটা কি ক্লিয়ার হয়েছি আমরা? ক্লিয়ার হয়েছি? ওকে, ওকে। আচ্ছা, আমি একটু পরে পড়াবো যে কিভাবে করে পৌনঃপুনিক থেকে ভগ্নাংশে পরিণত করা যায়, ওটা নিয়ে এখন টেনশন করার দরকার নাই। হ্যাঁ, এখন আমি পড়াচ্ছি, একটু পরেই পড়াচ্ছি, কোনো টেনশন নাই। ওটা একটু বড় বড় মানে এটা আমি করাই দেবো, এটা নিয়ে সমস্যা নেই। আগে আগে আপনাদেরকে আমি কথা বলি, এখানে আমাদের একটা ভুল ধারণা বা মানে একটা জিনিস নিয়ে আমরা আমরা একবারে স্পেসিফিক ভাবে কথা বলবো। আচ্ছা, পাই পাই মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা? মূলদ নাকি অমূলদ, কি মনে হয় আপনাদের বলেন? পাই মূলদ নাকি অমূলদ? আপনাদের কার কি মনের বাসনা, মানে এটার অ্যান্সারটা একটু বলেন যে আপনাদের কাছে কি মনে হয়
পাই একটা মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা, ইয়ে মানে আমাকে একটু জানান মনে হচ্ছে আপনাদের কাছে। পাই পাই সম্পর্কে তো একটু যারা যারা শুনছেন আর কি, পাই মূলদ। একটু বলেন তো পাই সংখ্যাটা মূলদ নাকি অমূলদ? জাকারি জাকিয়া বলছে, জাকিয়া বলছে অমূলদ। আচ্ছা। উম, আফরিন বলছে, শিফাত বলছে অমূলদ, সামিরা বলছে অমূলদ। ওকে। লিয়া খান বলছে অমূলদ। তাহিয়া খাতুন হীরা বলছে অমূলদ। আচ্ছা। ওকে। পাই একটা মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা? অমূলদ সংখ্যা, রাইট। হ্যাঁ, আমি আগেই বলছি যে পাই একটা অমূলদ সংখ্যা। তাহলে এখন কথাটা হচ্ছে পাই একটা অমূলদ সংখ্যা। আচ্ছা, পাই এর মান কত? এখন কেউ যদি পাই মানে কি আসলে আমি একটু বলি। পাই মানে অ্যাকচুয়ালি যেই জিনিসটা সেটা হচ্ছে কোনো বৃত্তের পরিধিকে ব্যাস দিয়ে ভাগ করলে পাই পাওয়া যায়। কোনো বৃত্তে কি দিয়ে ভাগ করলে? বৃত্তের ব্যাস দিয়ে যদি ভাগ করেন, বৃত্তের ব্যাস দিয়ে যদি আপনি ভাগ করেন, বৃত্তের পরিধি ভাগ ভাগ ব্যাস, হ্যাঁ, এইটাকে বলা হয় হচ্ছে পাই। আচ্ছা, পাইকে কি কোনো ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়? ইয়েস অর নো? পাইয়ের মান আপনি কি কোনো ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবেন? মানে পাইয়ের মান কি কোনো ভগ্নাংশ? ইয়েস অর নো? ভগ্নাংশ, এটা ইয়েস অর নো, আপনারা একটু অ্যান্সারটা দেন আমাকে। পাইয়ের যেটা মান আছে সেটাকে কি ভগ্নাংশে লেখা যাবে কিনা? ভগ্নাংশে, ভগ্নাংশ মানে এত বাই এত এরকম আকারে লেখা যায় কিনা? মানে ভগ্নাংশ মানে ধনাংশ মানে কি প্রকৃত হতে পারে, অপ্রকৃত হতে পারে, উপরে ছোট নিচে বড়, উপরে বড় নিচে ছোট, যাই হোক না কেন, এটা কি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়? ইয়েস অর নো? ইয়েস অর নোতে অ্যান্সার হবে। হুম, ইয়েস অর নোতে কিন্তু অ্যান্সার চাইছি। যেমন আহ, তনিমা অ্যান্সার দিছে ইয়েস, কণা বলছে নো। ইয়েস আর নোতে অ্যান্সার হবে। রিয়াদ বলছে নো, তাহিয়া বলছে নো। পাইয়ের মান কি ইয়ে মানে ভগ্নাংশ দিয়ে লেখা যাবে না? ভগ্নাংশ দিয়ে লেখা যাবে কিনা? ফয়সাল মির্জা বলছে নো, আনিকা বলছে নো, শিফাত বলছে নো। আচ্ছা, ঠিক আছে, খুবই সুন্দর। রতন বলছে ইয়েস, বুবলি বলছে নো, জাকিয়া বলছে নো। আচ্ছা, তারেক বলছে ইয়েস, মানে ও অনেক বেশি শিওর যে ইয়েস আর কি, বড় ইয়েস ওর জন্য। মিসকাত বলছে নো, ইয়েস মানে নো এর সংখ্যা বেশি কিন্তু ইয়েস আছে, নো আছে, তাই না? তারেক বলছে ইয়েস। ওকে, ঠিক আছে, সমস্যা নাই। হ্যাঁ, তারেক হাসান অনেক বেশি ইয়েস, তো ও বারবার করে ইয়েস দিচ্ছে। ওকে। তো পাইয়ের মানটা, আমরা পাই যে আছে, পাইকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় কিনা, এটার অ্যান্সার হচ্ছে সহজ কথায় এর আগের যে অ্যান্সারটা ছিল, এর আগের অ্যান্সারটাতেই সেটা আছে। এটা যেহেতু একটা মূল অমূলদ সংখ্যা, তাহলে অবশ্যই একে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না। একে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। এটার মান 3.1, 3.14159 এভাবে করে চলতে থাকে। বাংলাদেশেও এমন অনেকজন আছে যাদের পাইয়ের মান, হ্যাঁ, মানে প্রায় 10,000 20,000 পর্যন্ত মুখস্থ আছে। মানে পাইয়ের পরে দশমিকের পরে 10,000 20,000 পর্যন্ত মুখস্থ আছে। মানে এটার কোনো শেষ নাই। তাই এটাকে দশমিক আকারে প্রকাশ, মানে এটাকে কখনোই ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। এই পাইয়ের মানটা যাতে ক্যালকুলেশনে সহজভাবে আমরা ক্যালকুলেট করতে পারি, তাই এই 3.14 এইটা মিলানোর জন্য আমরা 22/7 ইউজ করি। কিন্তু পাইয়ের মান কিন্তু 22/7 না। ওই 22/7 দেখে এটা একটা মূলদ সংখ্যা মনে হয়, এটা একটা ভগ্নাংশ সংখ্যা মনে হয়, কিন্তু এইটা হচ্ছে হিসাবের সুবিধার্থে। এটা হচ্ছে হিসেবের সুবিধার্থে, নট এইটা পাইয়ের মান। পাইয়ের মান হচ্ছে বৃত্তের পরিধি বাই ব্যাস, এটা একটা অমূলদ সংখ্যা। এইটা 22/7 করলে শুধু 3.14 পর্যন্ত মিলে, সঠিক জিনিসটা মিলে 3.14 পর্যন্ত। তারপরে তো আরো ভুল আসে। মানে আপনি 7 আর 22 যদি দেন, 3 দেন, 3 7 21, এটা আসলে দশমিক দিলে শূন্য, তারপরে 1, তারপরে মনে করেন 7 আসলো, 3 শূন্য, তাহলে 4 7 28, এরপরেই দেখেন ভুল আসছে, এই যে 2, 7 দ্বিগুণে কিন্তু 14।
হ্যাঁ 6 0, এরপরে দেখেন যে 8 আসছে, তার মানে এইটা কিন্তু এই যে 28 এইটাই ভুল চলে আসছে। 22/7 যে আসলে সঠিক অ্যান্সার না, 22/7 যে সঠিক অ্যান্সার না, আপনি এটাতেই বুঝতে পারতেছেন। আপনারা তো অ্যাটলিস্ট এইটা পড়ছেন যে 1416, মানে ওইটাই আসে না, 22/7 করলে 1416ও আসে না, এই যে 14 পর্যন্ত সঠিক আসে। কথাটা কি বুঝছেন? 14 পর্যন্ত সঠিক আসে, বাকিটা সঠিকই আসে না, বাকিটা সঠিকই আসে না 22/7 করলে। এটা জাস্ট হিসাবের সুবিধার্থে, এটা জাস্ট হিসাবের সুবিধার্থে এটা করা হয় যে মানে আমরা 22/7 ধরি, কিন্তু এটা একটা অমূলদ সংখ্যা, তাই একে কখনোই ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না। এটা 3.1416 বলা যেতে পারে, অথবা 1598 ডট 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 এইভাবে করে বলা যেতে পারে, কিন্তু কখনোই ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না, মানে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। তাই পাইয়ের মান যদি আপনাকে কেউ বলে পাই তো 22/7, তাহলে এটা মূলত নাকি অমূলত, বলবেন যে পাই তো 22/7 না, এটা বৃত্তের পরিধি বাই ব্যাস, এবং এইটার মান 3.141516 বা 15 দিয়ে ডট 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 অসীম পর্যন্ত চলে। এইটার হিসাবে সুবিধার্থে আমরা 22/7 ধরি, 22/7 এটা নয়। যদি 22/7 হতো, 22/7 হলে এটা কখনো অমূলদ হইতো না, কারণ 22/7 তো একটা ভগ্নাংশ সংখ্যা, ভগ্নাংশ হইলে কোনোদিন অমূলদ হতে পারে? ভগ্নাংশ হইলে কখনো অমূলদ হতে পারে না। এটা অবশ্যই একটা আবৃত দশমিক সংখ্যা, এটা একটা আবৃত অসীম দশমিক সংখ্যা। আবৃত মানে ভগ্নাংশ হইলেই হয় এইটা সসীম দশমিক সংখ্যা হবে, নাহলে আবৃত দশমিক সংখ্যা হবে, কারণ ভগ্নাংশ হইলে অসীম দশমিক, অনাবৃত অসীম দশমিক হওয়ার কোনো চান্স নাই, কারণ অনাবৃত অসীম দশমিক মানে অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না। ক্লিয়ার? বোঝা গেছে? অমূলদকে কখনোই ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না। রাইট না, অনেকের মনের মধ্যে এটা জাগে আর কি, যে 22/7 এটা, এটা আসলে 22/7 তো একটা ভগ্নাংশ, তাহলে এটা অমূলদ হলো কেন? 22/7 তো পাইয়ের মান না। আপনাকে কেউ যদি কোশ্চেন বলে যে 22/7 মূলদ নাকি অমূলদ, অ্যান্সার হচ্ছে মূলদ। পাই মূলদ নাকি অমূলদ? অমূলদ। 22/7 তো একটা ভগ্নাংশ, এ তো অবশ্যই মূলদ হইতে বাধ্য। হচ্ছে একটা বৃত্তের পরিধি বাই ব্যাস, বৃত্তের পরিধিটাই একটা অমূলদ সংখ্যা, তাই অমূলদ সংখ্যাকে আপনার কোনো কিছু দিয়ে ভাগ করলে অমূলদই আসে, সেই জন্য এটা একটা অমূলদ সংখ্যা। ক্লিয়ার? বুঝা গেছে? ওকে, আচ্ছা বুঝেছি। তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম। আচ্ছা, তখন তখন আমরা যে জিনিসটা বুঝি নাই, সেটা জিনিস সম্পর্কে আমি একটু কথা বলে নিই। হ্যাঁ, সেটা তো এটা একটু বলে নিই, তাহলে বুঝতে পারবো আমরা সবাই যে এখন আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে যে আপনার যদি কোনো পৌনঃপুনিক সংখ্যা থাকে, সেটাকে কিভাবে করে ভগ্নাংশের সংখ্যা পরিণত করা যায়। পৌনঃপুনিক থেকে ভগ্নাংশ, পৌনঃপুনিক থেকে ভগ্নাংশে কিভাবে পরিণত করা যাবে, পৌনঃপুনিক থেকে ভগ্নাংশে আমরা কিভাবে পরিণত করতে পারি। ঠিক আছে, এইটার বিষয়টা আমরা একটু শিখব, কিভাবে পৌনঃপুনিক থেকে ভগ্নাংশে পরিণত করতে পারি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এই কনসেপ্টটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, সবাই পারবেন, কোনো সমস্যা নাই। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, পরীক্ষায় বিভিন্ন ভাবে করে আসে জিনিসটা। হুম, না 22/7 হচ্ছে 3.1428 আসে, 1416 আসে না। হ্যাঁ, একটু কি যোবাশ্রী তালুকদার, আপনি একটু ভুল বলছেন, 3.14 পর্যন্ত সঠিক আছে, 22/7 করলে 16 পর্যন্ত আসে না। মানে অনেক অনেক জায়গায় এই রেশিওটা আরো বড় বড় রেশিও ধরে, 22/7 দিলে মানে 3.14 পর্যন্ত যেহেতু অ্যাকুরেট আসে, তাই ক্যালকুলেশনের জন্য সুবিধা হয়, কাটাকাটি করতে সুবিধা হয়, এই যা। কিন্তু এটা 22/7 কিন্তু পাইয়ের মান না। ঠিক আছে, ওকে, ঠিক আছে। পৌনঃপুনিক থেকে ভগ্নাংশ সংখ্যা নির্ণয়, তাই না? আচ্ছা, পৌনঃপুনিক থেকে ভগ্নাংশ সংখ্যা নির্ণয়, এই জিনিসটা আমরা অ্যাকচুয়ালি কোথায় শিখবো, এটা আমি একটু বলে দিই, মানে এখন শিখাবো না, মানে এটা খুব সুন্দর করে আপনি শিখবেন। এটা হচ্ছে ধারার মধ্যে, ধারার মধ্যে শিখবেন, এবং ধারাতে আমি খুবই সুন্দর করে শিখাই দেবো এটা, যে কিভাবে করে মনে করেন 0.3 করলে কিভাবে করে আপনি 3/9 মানে 1/3 পাবেন, এটা আমি ধারার মধ্যে শিখাই দেবো। ঠিক আছে, ওকে। আজকে আসেন আমরা এর পরের টাইপ করব। এর পরের টাইপটা হচ্ছে, এর পরের টাইপটা খুবই ইন্টারেস্টিং একটা টাইপ। এর পরের টাইপটা সবাই খেয়াল করেন, আমরা 3 নাম্বার টাইপ তো করবো না এখন, 3 নাম্বার টাইপ হচ্ছে আমরা পরে করব, আগে আমরা করে ফেলি। এইবার হচ্ছে ক্রমিক ধারাবাহিক সংখ্যার ক্ষেত্রে 5 নাম্বার টাইপ। হ্যাঁ, আমরা আমরা দুইটা টাইপ এখন পর্যন্ত স্কিপ করে, মানে এখন পর্যন্ত আমরা একটা টাইপ স্কিপ করছি, 4 নাম্বার টাইপটা, এটা মানে 3 নাম্বার টাইপ, অ্যাকচুয়ালি 3 নাম্বার টাইপটা আমরা একটু পরে করব, মানে পরে করব আর কি। আচ্ছা, ক্রমিক ধারাবাহিক সংখ্যা এই টাইপটা হচ্ছে সহজ টাইপ, এবং আপনারা সবাই এটা পারবেন। এখানে দেখেন, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, বিষয়টা খেয়াল করেন। আচ্ছা, মনে করেন পরপর দুইটা সংখ্যা আছে, ধরেন একটা সংখ্যা হচ্ছে 8, খুব মজা করে খেয়াল করেন,
আর আরেকটা সংখ্যা হচ্ছে 7। আচ্ছা, আপনি বলেন তো 8-এর যদি আমরা বর্গ করি তাহলে কি পাবো? 8-এর বর্গ করলে কি পাবো? 64 পাবো। 8-এর বর্গ কি মানে 8 গুণন 8 না? 8 গুণন 8 করলে 8-এর বর্গ পাওয়া যাবে। তাহলে দেখেন পরপর দুইটা যদি সংখ্যা আমি নেই, মনে করেন একটা 8 নিছি আর একটা 7 নিছি, তারপরে আমরা কি করলাম? 8-এর বর্গ, 8-এর বর্গ করলাম, এই জায়গায় আমরা 7-এর বর্গ করলাম। ঠিক আছে, 7-এর বর্গ করলাম। খেয়াল করে দেখেন 8-এর বর্গ করলে আসে 8 গুণন 8, মানে বর্গ মানে 2 বার 8 গুণ, মানে 8 8 64। 7-এর বর্গ মানে 7 আমরা 2 বার গুণ করলাম, 7 7 হচ্ছে 49। ঠিক আছে, ওকে। তাহলে এই 64 থেকে আমি যদি এই 49 বাদ দিই, এটা কিন্তু পরপর দুইটা সংখ্যা, ধারাবাহিক দুইটা সংখ্যা, 49 বাদ দিই তাহলে কত পাবো? দেখেন 64, মানে 64 থেকে 50 বাদ দিলে 14, 14 আর 1 থাকে 15 পাবো। খেয়াল করে দেখেন 64 থেকে 49 বাদ দিলে যে 15 পাবো, এখানে খেয়াল করেন এই 8 আর 7 যোগ করলেও কিন্তু আমরা 15ই পাবো। খেয়াল করেন 8 আর 7 যোগ করলেও কিন্তু আমরা 15 পাবো। মানে আমি পরপর যদি দুটো সংখ্যা নিই, তাদের বর্গের যদি বিয়োগফল করি, সেটা আসলে যেইটা পরপর সংখ্যা নিয়েছি তাদের যোগফলের সমান। কথাটা বুঝেন নাই? দেখেন মজার ব্যাপারটা খেয়াল করেন। ধরেন পরপর আর ইচ্ছা মতো দুটো সংখ্যা নেন। ধরেন আপনি বললেন যে 4 আর 5 নিব, তাহলে 5 নিলেন আর 4 নিলেন। 5-এর বর্গ হচ্ছে 25, 5 5 25। 4-এর বর্গ কত? 4 4 16। আপনি যদি 25 থেকে 16 বিয়োগ করেন তাহলে 9 পাবেন। দেখেন 4 আর 5 যোগ করলে কিন্তু 9 হয়। কথা কি বুঝা গেছে? এটা কি বুঝতে পারতেছেন? মনে করেন আপনাকে আমি বললাম যে আপনি আপনি 10 আর 9 নিলেন, তাহলে 10-এর বর্গ করলে 10 10 হচ্ছে 100, 9-এর বর্গ করলে 9 9 হচ্ছে 81। 81 থেকে মানে 100 থেকে 81 বাদ দিলে 19 আসে। দেখেন 10 আর 9 যোগ করলেও কিন্তু 19ই আসবে। ক্লিয়ার? বুঝেছি? এই কথাটা দিয়ে আমরা কিন্তু একটা খুব সুন্দর জিনিস মনে রাখবো। কিরকম? যদি ক্রমিক ধারাবাহিক দুটো সংখ্যা হয়, ধরেন একটা আছে ক, আরেকটা আছে মনে করেন ধরেন এর পরের সংখ্যাটা ক প্লাস 1। খেয়াল করেন ক, আরেকটা হচ্ছে ক প্লাস 1। ঠিক আছে, তো এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এই, বা আপনি চিন্তা করেন যে একটা ক আর একটা হচ্ছে খ, দুইটা সংখ্যা পরপর দুইটা সংখ্যা, পরপর দুইটা সংখ্যা মানে ক থেকে খ এর বিয়োগফল হচ্ছে 1, মানে পরপর সংখ্যা দুইটা, ক আর খ বিয়োগ করলে 1 পাওয়া যাবে। আচ্ছা, এখন এদের যদি আমি বর্গ করি, মনে করেন বর্গের বিয়োগফল করি, ক আর খ এর হচ্ছে বর্গের বিয়োগফল যদি আমি নির্ণয় করি, তাহলে যেই মানটা পাবো, যে এর বর্গ করলাম, ক এর বর্গ করলাম, আবার খ এর বর্গ করলাম, তারপরে এই দুটো বিয়োগ করলাম, তাহলে যেই মানটা পাবো সেটা হচ্ছে ক আর খ এর যোগফলের সমান এই মানটা পাবো। তাহলে বর্গের মানে দুইটা ক্রমিক ধারাবাহিক সংখ্যার যদি আমরা বিয়োগ নির্ণয় করি, বিয়োগফল নির্ণয় করি, সেইটা অ্যাকচুয়ালি হচ্ছে তাদের যোগফলের মানের সমান। মানে এই দুইটা যে সংখ্যা আছে, এই দুইটা ক্রমিক সংখ্যার যোগফলের সমান হবে ওই যে বর্গের অন্তরটা। ঠিক আছে, এই বর্গের অন্তরটা। তাহলে দুইটা জিনিসটা আমরা বুঝলাম। মানে এই দুইটা, মানে এইখানে যে সংখ্যাটা একটু আগে আমরা যেটা দিলাম, ধরেন একটা 6 একটা 5, পরপর যদি সংখ্যা হয়, 6-এর বর্গ করলে 36, 5-এর বর্গ করলে 25, তাহলে 36 থেকে 25 বিয়োগ করলে 11। এই যে দেখেন 6 আর 5 যোগ করলে 11 হয়। তার মানে এইটার স্কোয়ারের, মানে 6-এর স্কোয়ার বিয়োগ 5-এর স্কোয়ার করলে, 6-এর স্কোয়ার বিয়োগ 5-এর স্কোয়ার করলে 6 প্লাস 5 হয়। এই যে মানে এটার স্কোয়ার মাইনাস এটার স্কোয়ার করলে ক প্লাস খ হয়। ঠিক আছে, এখন শুনেন, পৃথিবীতে এই জিনিসটা অল টাইম মনে রাখবেন, এটা পাটিগণিতেও মনে রাখবেন, বীজগণিতেও মনে রাখবেন, নদী নৌকাতেও মনে থাকবে, সব জায়গাতে মনে থাকবে। ঠিক আছে, তাহলে বর্গের অন্তর, পরপর দুইটা সংখ্যার বর্গের অন্তর সমান হচ্ছে ওই সংখ্যার যোগফলের সমান। এটা আমরা মনে রাখার পর আর একটা জিনিস মনে রাখবেন, সেটা কি? সেটা হচ্ছে একই জিনিসের যদি যোগফল দেওয়া থাকে, একই জিনিসের যদি বিয়োগফল দেওয়া থাকে, একই জিনিসের যোগফল দেওয়া আছে, একই জিনিসের বিয়োগফল দেওয়া আছে, তাহলে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে যে যদি বড়টার মান, এখানে কত বড়, ক থেকে খ বিয়োগ করলে যেহেতু মানটা আসছে, বড়টার মান বের করতে চাইলে দুইটাই যোগ করে 2 দিয়ে ভাগ করে দিব, দুইটাই যোগ করে 2 দিয়ে ভাগ, কারণ এই যে ক আর ক যোগ করলে 2 ক আসে, 2 ক, খ খ কাটা যাবে, এই দুটার যোগফল থাকবে। তাহলে 2 ক সমান এইটা, ক সমান এই দুটার যোগফল বাই 2 হবে। এবং ছোটটার মান বের করতে চাইলে এই দুইটার মানের বিয়োগফল বাই 2 হবে, দুইটার মানের বিয়োগফল বাই 2 হবে ছোটটার মান বের করতে চাইলে। এটা অল টাইম মনে রাখবো। ঠিক আছে, এইটুক জিনিস যদি আমি মনে রাখতে পারি, তাহলে এখন আমরা একটু প্র্যাকটিস করব। কি অঙ্ক দেখেন, কি রকম অঙ্ক প্র্যাকটিস করব, খেয়াল করেন, একটু বুঝে প্র্যাকটিস করি। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর মানে আসলে সংখ্যা দুটার যোগফল হচ্ছে 100 199, যেহেতু ক্রমিক সংখ্যা বলছে তার মানে ওদের বিয়োগফল হচ্ছে 1।
তাহলে যোগফল 199 বিয়োগফল 1, তার মানে যোগফল আর বিয়োগফল যদি যোগ করে 2 দিয়ে ভাগ করি তাহলে বড় সংখ্যাটা পাবো। তার মানে বড় সংখ্যাটা পাওয়ার জন্য এই বর্গের অন্তর যেটা থাকবে তার সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ। 1 কেন যোগ? 1 হচ্ছে কারণ যেহেতু ক্রমিক সংখ্যা বলছে ওদের দুইটার পার্থক্য তো 1, তাহলে অল টাইম ক্রমিক সংখ্যা বললে অল টাইম 1 যোগ হবে এবং বাই 2 করলে আমরা আসলে বড় সংখ্যাটা পাবো। যেই বর্গের অন্তর যেটা দেওয়া থাকবে তার সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করলে বড় সংখ্যাটা পাবো এবং এর বড় সংখ্যাটা তার মানে হচ্ছে 100। বড় সংখ্যাটা তার মানে কি 100, মানে এখানে যে বর্গের অন্তরটা দেওয়া থাকবে তার সাথে 1 যোগ করবো, তাকে 2 দিয়ে ভাগ করবো, তাহলে বড় সংখ্যাটা, আর বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে ছোট সংখ্যাটা। তাহলে এটা আমাদের 22তম বিসিএস থেকে শুরু করে বিভিন্ন বিসিএস পরীক্ষায় এসছে। ক্লিয়ার? বুঝা গেছে? তাহলে আমাদের মাথায় রাখতে হবে কেন আসলো এটাও কিন্তু বোঝা জরুরি। কারণ আপনার মনে করেন এটা রিটেনে আসছে, ধরলাম আপনার একটা ছোট মোটো পরীক্ষা রিটেনে আসছে, তখন আপনি কি করবেন? তাহলে বলবেন যে ধরি একটি সংখ্যা, কি বলবেন বলেন তো? একটি সংখ্যা ক ধরবেন, ধরেন একটি সংখ্যা ক, অপর সংখ্যা হচ্ছে খ। হ্যাঁ, প্রশ্ন মতে ক প্লাস খ সমান হচ্ছে 199, কারণ ওই বর্গের অন্তর মানেই হচ্ছে যোগফল, আর ক মাইনাস খ ইকুয়াল হচ্ছে 1। তাহলে দুইটা যোগ করে দিলে 2 ক সমান হচ্ছে 200, ক সমান হচ্ছে 200 ভাগ 2 মানে 100। এটা হচ্ছে রিটেনের অঙ্ক, তাই না? এইটুক জিনিস, এর আগের যে একটু যদি বিষয়টা বুঝেন তাহলে রিটেনে এইভাবে করে আপনি অঙ্কটা করে ফেলতে পারেন যে হ্যাঁ, দুইটাই যোগ করে এই যে 199 যোগ 1 ভাই 2 করে দিলে আপনি বড় সংখ্যাটা পাচ্ছেন, 199 মাইনাস 1 বাই 2 করলে ছোট সংখ্যাটা পাচ্ছেন। এই একটা কথা থেকে আসতেছে, এক হচ্ছে যেহেতু ক্রমিক সংখ্যা তাই ওই দুইটা সংখ্যার মধ্যে পার্থক্য তো 1, ক্রমিক সংখ্যা মানে পরপর দুইটা সংখ্যা, তাহলে পরপর দুইটা সংখ্যার মধ্যে পার্থক্য তো হচ্ছে 1, সেজন্য বিয়োগফল হচ্ছে 1। ক্লিয়ার? বুঝা গেছে? ওকে, ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। এক হচ্ছে ক্রমিক সংখ্যা যেহেতু পরপর দুইটা সংখ্যার মধ্যে পার্থক্য কত? 1 না? দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে ছোট সংখ্যাটি কত? তাহলে 199 মাইনাস 1 বাই 2, কারণ 1 বাই 2, তার মানে 198কে 2 দিয়ে ভাগ করলে এইবার হবে 99 অ্যান্সার। তার মানে এই কোশ্চেনটা বিভিন্ন সময় এসছে পরীক্ষায়, পারবো না আমরা? পারবো সবাই? ক্লিয়ার? হ্যাঁ, এগুলো পারবো তো না? মানে যে বলছে সংখ্যা দয় কত, তার মানে 23 যে অন্তর, 23 প্লাস 1 বাই 2 করলে বড় সংখ্যা, আর 23 মাইনাস 1 বাই 2 করলে ছোট সংখ্যা। তার মানে 24কে 2 দিয়ে ভাগ করলে 12 হচ্ছে বড় সংখ্যা, তারপরে 11 হচ্ছে ছোট সংখ্যা। তাহলে 11 আর 12 হচ্ছে সংখ্যা দুইটা। ঠিক আছে? 11 আর 12 হচ্ছে সংখ্যা দুইটা। পারবো সবাই। ওকে, তাহলে ক্রমিক সংখ্যার অঙ্কের এই যে অন্তর হচ্ছে সহজ অঙ্ক। ওকে, হ্যাঁ মাসুমা বুঝি নাই মানেটা কি? মানে এটা না বুঝার কি হলো? আমি বুঝি নাই মাসুমা, এটা কি না বুঝার মতো কোনো উপায় আছে? এটা মানে অন্তর যেটা দেওয়া থাকবে সেই অন্তরকে সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করলে বড় সংখ্যাটা পাবো, অন্তরের সাথে 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে ছোট সংখ্যা পাবো। এটা কি না বুঝার আর কি কিছু উপায় আছে? আপনি আবার ভিডিওটা দেখে নিয়েন, সমস্যা নাই। যদি নাও বুঝতেই পারেন সমস্যা নেই, না বুঝলে কোনো কিছু আমি বলবো না যে আপনার অপরাধ। তবে একটু সহজ তো, মানে বেশি সহজ তো, এত সহজ জিনিস না বুঝলে আসলে খুবই টাফ হয়ে যাবে। কারণ এই জিনিসটা তো মানে ইয়েতেও আছে, ক্লাস 5-এ আছে এখন, বেশি সহজ আর কি জিনিসটা। ওকে, 4-5 এর জিনিস আর কি। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের যে বর্গের যে অন্তরটা দেওয়া থাকবে তার সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করলে বড় সংখ্যাটা পাওয়া যাবে, বর্গের অন্তর যেটা দেওয়া থাকবে তার সাথে 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে ছোট সংখ্যাটা পাওয়া যাবে। জাস্ট এইটুকু। আচ্ছা, এরপরে এই জিনিসটা আমরা মনে রাখবো, এটা অল টাইম কাজে লাগবে। এখানে দেখেন একটা খুব মজার একটা কোশ্চেন আছে, এটা অল টাইম মনে রাখবেন, খুবই সুন্দর একটা, এটা সিরিজের ক্ষেত্রেও কাজে লাগবে, এটা ধারার ক্ষেত্রেও কাজে লাগবে। সেটা হচ্ছে দেখেন আপনার এক সংখ্যাটা যে আছে, 1 যোগ 3 বিজোড় সংখ্যা দুইটা যদি যোগ করি তাহলে আসে 5, আর 1 যোগ 3 করলে আসে 4, না 1 আর 3 যোগ করলে আসে 4। খেয়াল করেন, একটু মজা পাবেন আর কি এটাও। হ্যাঁ, একটু ভালোভাবে স্যার আর একটু বুঝালে ভালো হয়। মানে এই ভাইয়া আমি একটু কষ্ট করে বলি, মানে মানে একদিনে যদি একটা টপিকও শেষ করা না যায় তাহলে আপনাদের তো 1.5-2 বছরে ক্লাসটা শেষ হবে আর কি। এটা কি পসিবল? মানে
এই জিনিসটা আরো বুঝাইতে হবে, এই জিনিসটা মানে যোগ করে 2 দিয়া ভাগ, বিয়োগ করে 2 দিয়া ভাগ, এটা কি আবার বুঝাইতে হবে? কিভাবে করে সম্ভব? আচ্ছা, কষ্ট করে রেকর্ডিং ভিডিওটা দেখে নিয়েন, এটা আসলে পসিবল না আমার পক্ষে, আর এর চেয়ে বেশি মানে ডিটেলস বলা আর পসিবল না। আচ্ছা দেখেন, সবাই খেয়াল করেন। আচ্ছা, বিজোড় সংখ্যা সম্পর্কে আপনাদের ধারণা আছে? বিজোড় সংখ্যা সম্পর্কে, বিজোড় সংখ্যা সম্পর্কে সবার ধারণা আছে? আচ্ছা, বিজোড় সংখ্যা যেমন যেমন থাকে হচ্ছে, মনে করেন 1, তারপরে হচ্ছে 3, 5, 7, এগুলো কি বিজোড় সংখ্যা না? 9, 11। তো খেয়াল করেন, একটা জিনিস খেয়াল করেন, তাহলে প্রথম মনে করেন 2টা বিজোড় সংখ্যা আপনি মনে করেন নিয়েছেন, 2টা বিজোড় সংখ্যা যোগ করলে হয়েছে 4। আচ্ছা, 3টা বিজোড় সংখ্যা যোগ করলে হয়েছে 1 আর 3 যোগ করলে 5, 4, 4 আর 5 হচ্ছে 9, আপনি পেয়েছেন হচ্ছে 9। আচ্ছা, 1 যোগ 3 যোগ 5 যোগ 7, এইটা যোগ করে কত পাচ্ছেন দেখেন? 9 এর সাথে 7 যোগ করলে হচ্ছে 16। খেয়াল করেন তো। হ্যাঁ, তো ওবায়দুর রহমান বলছে আপনি পড়ান স্যার, যারা বুঝে নেই তারা পরে দেখে নেবে। ওকে ওকে, ঠিক আছে, সমস্যা নেই। আসলে মানে একটু তো যারা খুবই দুর্বল আছেন তাদের তো একটু পরিশ্রম বেশি করতেই হবে, তাই না? আমি আমি এই ইয়ার মধ্যে সেই জন্য 100টার মতো রেকর্ডেড ভিডিও রাখছি, 100টি রেকর্ডেড ভিডিও রাখছি। কেন রেকর্ডেড ভিডিও রাখছি? যারা অনেক দুর্বল বা যাদের সামনেই পরীক্ষা, তারা ওই রেকর্ডেড ভিডিওগুলো দেখে দেখে প্রিপারেশনটা নেন, যে সংখ্যা সম্পর্কে আমি যেই চ্যাপ্টারগুলো পড়েছি সেটা আগেই প্রিপারেশন নিয়ে রেডি হয়ে থাকেন, তাদের পড়তে হবে বেশি। মানে কিন্তু হয় কি, ঘটনা হয় কি, যারা পারে না তারা কম পড়ে, আর যারা পারে তারা আরো বেশি পড়ে। সেই জন্য ওরাই আসলে চাকরি পায়, ওরাই সবকিছুতে ইয়ে করে। যারা পারে না তাদেরকে তো বেশি পড়ার কথা, তারা কিন্তু বেশি পড়ে না। এটা একটা বড় ধরনের সমস্যা। সেই জন্য আমি রেকর্ডেড ভিডিও দিছি, কষ্ট করে রেকর্ডেড ভিডিওগুলো, আগের রেকর্ডেড ভিডিও 100টা যে রেকর্ডেড ভিডিও আছে, আর এই ক্লাসটাও তো রেকর্ডেড থাকবে, দেখে নেবেন, কোনো যদি সমস্যা হয়ে থাকে সমস্যা নাই। আচ্ছা, খেয়াল করেন একটা জিনিস, দেখেন তো, এখানে 2টা বিজোড় সংখ্যা যোগ করছেন, হইছে 4। এই যে 4 যে হলো, 4 সংখ্যাটার দিকে তাকান। 3টা বিজোড় সংখ্যা যোগ করছেন, হইছে 9, 9 সংখ্যাটার দিকে তাকান। 4টা বিজোড় সংখ্যা যোগ করছেন, হইছে 16, 16 সংখ্যাটার দিকে তাকান। 1 যোগ 3 যোগ, হ্যাঁ, 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ মনে করেন 9 হচ্ছে। তাহলে 1 আর 3 4, 4 5 9, আর 9 16, 16 আর 9 হচ্ছে 25, 25 সংখ্যাটার দিকে তাকান। 5টা যখন সংখ্যা যোগ করছেন, কি মনে হচ্ছে দেখেন তো? তাকায় কি কিছু দেখতে পাচ্ছেন আপনি? কি মনে হচ্ছে একটু বলেন, একটু বলেন তো, তাকিয়ে তাকিয়ে আপনি কি বুঝতে পারতেছেন? তাকিয়ে আপনি কি বুঝতে পারেন? 1 3 5 7 9, এদিকে তাকিয়ে আপনি কি বুঝতে পারেন? এটা সম্পর্কে একটু ধারণাটা বলেন। 1 3 5 7 9, তাকিয়ে কিছু মনে হয় এদের এই সংখ্যাগুলোর দিকে দেখে? এই সংখ্যাগুলোর দিকে দেখে একটা জিনিস মনে হয় না, এখানে 2টা সংখ্যা আছে আর এর মান 4, 2 এর বর্গ করলে 4 পাওয়া যায়। এখানে 3টা বিজোড় সংখ্যা আছে, অ্যাকচুয়ালি 3টা বিজোড় সংখ্যা আছে, হ্যাঁ, 3টা বিজোড় সংখ্যা আছে। তা এবং এইটার যে যোগফল 9, মানে এটা মানে 3-এর উপর স্কোয়ার। এখানে 4টা বিজোড় সংখ্যা আছে, 16 মানে আসলে 4-এর উপর স্কোয়ার। 5টা বিজোড় সংখ্যা আছে, তার মানে এটা আসলে 5-এর উপর স্কোয়ার। এরকম হচ্ছে না দেখেন তো, 5টা বিজোড় সংখ্যা যোগ করলে। তাহলে প্রথম পি সংখ্যক বিজোড় সংখ্যা, মানে যতগুলা সংখ্যা থাকে বিজোড় সংখ্যা, তাদের যোগফল কিন্তু হয় তার উপর স্কোয়ার, মানে পি এর উপর স্কোয়ার। যদি পি সংখ্যক সংখ্যা থাকে তার উপরে কিন্তু একটা স্কোয়ার হয়ে যাবে। 5টা সংখ্যা আছে, 5টা বিজোড় সংখ্যা আছে, প্রথম 5টা বিজোড় সংখ্যার যোগফল কিন্তু হচ্ছে 5-এর উপর স্কোয়ার। তাহলে প্রথম পি সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল কি হবে বলেন তো? পি এর উপর স্কোয়ার। ক্লিয়ার? বুঝেছি? এটা জিনিস মনে রাখতে হবে। মানে এটা এখানে 2টা বিজোড় সংখ্যা ছিল তাই 2 এর উপর স্কোয়ার হয়েছে, এখানে 3টা বিজোড় সংখ্যা ছিল তাই 3-এর উপর স্কোয়ার হয়েছে, এখানে 4টা বিজোড় সংখ্যা ছিল তাই 4-এর উপর স্কোয়ার হয়েছে। তার মানে আমাকে কেউ যদি এখন থেকে বলে যে 1 যোগ 3 যোগ 5 যোগ 7 এরকম করে করে এখানে 10টি বিজোড় সংখ্যার যোগফল কত, তাহলে আমি বলবো যে 10-এর উপর স্কোয়ার মানে 100 হবে অ্যান্সার। বুঝছি? মানে আমাদের যদি ক্রমিক বিজোড় সংখ্যা যদি বলে প্রথম পি সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যা, মানে প্রথম পি সংখ্যক, মানে প্রথম যে কয়েকটা আছে তার উপর আসলে স্কোয়ার হবে। ক্লিয়ার? বুঝেছি? মানে জয়টার কথা বলবো ততর উপর স্কোয়ার হবে। ক্লিয়ার? সেই জন্য পি সংখ্যক হলে পি এর উপর স্কোয়ার। খ হবে উত্তর, হ্যাঁ, এক্ষেত্রে খ হবে উত্তর। যেমন এই যে এখানে, এটা তো এই কোশ্চেনই আছে, প্রথম 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যার, এটা সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2020-এ এসছে, প্রথম ধাপে পরীক্ষা, মানে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা কিন্তু আসছে, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা কিন্তু এসছে, তাই না? প্রথম ধাপের পরীক্ষা এসছে, তারপর প্রথম 10টি,
তার মানে কি এনটার যদি এন স্কোয়ার হয় তাহলে 10টার হবে 10-এর উপর স্কোয়ার, মানে 100 হবে অ্যান্সার। তাহলে 10টা হইলে 100 হবে অ্যান্সার। তাহলে দেখেন মানে কত ইম্পর্টেন্ট একটা তথ্য, তাই না? মানে জয়টা বিজোড় সংখ্যা থাকবে ক্রমিক, প্রথম যতগুলা বিজোড় ক্রমিক মানে ক্রমিক সংখ্যা থাকবে যতগুলো থাকবে ততর উপর স্কোয়ার হবে। মানে অনেকে আবার ভুল করে এরকম, দেখেন অনেকে ভুল করে যে আপনার দেওয়া থাকলে 1 প্লাস 3 প্লাস মনে করেন 5 প্লাস 7 প্লাস মনে করেন 9 প্লাস 11 প্লাস 13 দেওয়া থাকলো ইকুয়াল কত, তাহলে মনে করো অনেকে তথ্য জানে যে হ্যাঁ এন এর উপর স্কোয়ার হবে, তাহলে অনেকে 13 এর উপর স্কোয়ার বসায় দেয় না, এখানে কয়টা আছে সেটা গুনতে হবে। 1 2 3 4 5 6 7টা আছে, এই 7টা আছে তার মানে 7-এর উপর স্কোয়ার মানে অ্যাকচুয়ালি 49 হবে অ্যান্সার, নট 13-র উপর স্কোয়ার। মানে মোট কয়টা আছে মানে এন সংখ্যক, মানে যত সংখ্যক থাকবে বিজোড় সংখ্যা তার উপর স্কোয়ারটা হবে, ঠিক আছে? তার মানে এন সংখ্যক। ওকে, মানে 13-র উপর আবার স্কোয়ার বসায় দেওয়া যাবে না, লাস্টের পদের উপর কতগুলো বিজোড় সংখ্যা আছে তার উপর স্কোয়ার হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি, মানে একটা কথা মনে রাখেন যে এটা তো আচ্ছা পারবেন আপনারা, এটা সমস্যা নাই। আচ্ছা, এখানে কি বলছে যে 3টি ক্রমিক সংখ্যার, এখানে বলেছে যে 3টি ক্রমিক সংখ্যার যোগফল দেওয়া আছে। আচ্ছা, এখানে এটা একটা কনসেপ্ট হচ্ছে যে ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল কত। আচ্ছা, 3টা ক্রমিক সংখ্যার যোগফল যখন দেয়া থাকবে, হ্যাঁ, তখন আপনি মাঝখানের সংখ্যাটা কিভাবে করে বের করবেন? এই 3টা সংখ্যাকে আপনি যদি 3 দিয়ে ভাগ করেন, 3 দিয়ে যদি ভাগ করেন তাহলে মাঝখানের সংখ্যাটা পাবেন, কারণ 3টা মোট সংখ্যা আছে তাহলে গড়টা বের হয়ে যাবে। তাহলে 3 এ 4 এ 12, 3 ওকে 3, তার মানে 41 হচ্ছে মাঝখানের সংখ্যাটা। তাহলে আগের সংখ্যাটা হচ্ছে 40 আর পরের সংখ্যাটা হচ্ছে 42। তাহলে বলছে যে ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল কত, মানে 40 আর মানে ক্ষুদ্রতম সংখ্যা তো এই 3টার মধ্যে কোনটা, 40 আর 41, তাহলে 40 আর 41 গুণ করলে কত হবে? তাহলে 4 ওকে 4, 4 4 হচ্ছে 16, তারপরে লাস্টে একটা শূন্য আসবে, মানে 1640 হবে অ্যান্সার। এইটা কোশ্চেন আবার বুঝাই দিচ্ছি, কোনো প্রবলেম নাই। দেখেন কিভাবে বুঝাই দিচ্ছি, খেয়াল করেন, একবারে বুঝবেন, কোনো টেনশন নিয়েন না। দেখেন মনে করেন এইখানে মনে রাখবেন যে 3টা ক্রমিক সংখ্যা যদি যোগফল দেওয়া থাকে, যোগফল দেওয়া আছে, তাহলে 3টারটা যোগফল দেওয়া আছে না, এই যোগফলকে আমরা যদি মানে সমষ্টিকে সবসময় মনে রাখবেন যে রাশির সংখ্যা দিয়ে যদি ভাগ দিই, মানে রাশির যোগফল ভাগ রাশির সংখ্যা যদি হয়, তাহলে আমরা যেই জিনিসটা পাই সেটাকে বলে গড়। গড়ের একটা সূত্র, এটা গড়ের সূত্র। তাহলে সেক্ষেত্রে আপনি দেখেন যোগফল আছে 123, রাশি আছে 3টা, তাহলে 3 এ 4 এ 12, 41 হচ্ছে গড়। আর ক্রমিক সংখ্যার গড় মানে পরপর 3টা সংখ্যা আছে, সেই 3টা সংখ্যার গড় আসলে কি? গড় হচ্ছে মাঝখানের সংখ্যাটা। যেমন আমি যদি বলি 2 3 4 এর গড় কি? 3। ক্রমিক সংখ্যার গড় কিন্তু খুবই সহজ, 3টা ক্রমিক সংখ্যার গড় 5 6 7, 6 হচ্ছে গড়। তাহলে গড় যদি 41 হয়, তার মানে ক্রমিক 3টা সংখ্যার মধ্যে আগের সংখ্যাটা 40, পরের সংখ্যাটা হচ্ছে 42, তাহলে 41 হচ্ছে গড়। তাহলে কারণ ক্রমিক সংখ্যা তো পরপর সংখ্যা, তো তার মানে মাঝখানের সংখ্যাটা গড় হবে কখন? যখন আগেরটা 40 পরেরটা 42। এখন বলছে ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল কত, তার মানে এই দুটা সংখ্যার গুণফল কত, মানে 41 আর 40 গুণ করলে কত হবে? 4 একে 4, 4 4 এ 16, লাস্টে একটা শূন্য বসলো, তার মানে 1640 হবে অ্যান্সার। সবাই কি বুঝেছি? সবাই কি ক্লিয়ার? বুঝেছি কিনা? মানে এই যে গড় সমান যে যোগফল ভাগ রাশি সংখ্যা, এইটা আমরা গড়ে কিন্তু আবার পড়বো। সংখ্যা এমন একটা চ্যাপ্টার, এর মধ্যে বিভিন্ন চ্যাপ্টার থেকে জিনিস আসে, হ্যাঁ, বিভিন্ন চ্যাপ্টার থেকে কিছু কিছু জিনিস আসে। তো এই জিনিসটা যদি কঠিন মনে হয় যে না আমি তো মনে রাখতে পারবো না, গড়ের চ্যাপ্টারে অনেকগুলো অঙ্ক করবো এই টাইপের, যখন অনেকগুলো অঙ্ক করবো তখন অনেক ইজি হয়ে যাবে আমাদের কাছে আরো। হ্যাঁ, যে গড় সমান হচ্ছে রাশির সমষ্টি, মানে রাশি যতগুলো রাশি আছে তাদের যোগফল বা সমষ্টি ভাগ হচ্ছে রাশির সংখ্যা। তাহলে গড় পেয়ে যাব, আমি টোটাল 3 দিয়ে ভাগ করলে আমি গড় পেয়ে যাব। গড় মানে 41, তাহলে তার আগেরটা 40 পরেরটা 42, তাহলে গুণফলটা এরকম করে আসবে। ঠিক আছে? এই যে যেমন এই যে 5টি সংখ্যার যোগফল এখানে দেয়া আছে, যোগফল দেওয়া আছে 100, আর রাশির সংখ্যা আছে হচ্ছে 5টি, তার মানে আমাদের এখানে 20 হচ্ছে গড়, তাই না? 5 20 যেহেতু 100, তাই 20 হবে মাঝখানে। এখানে যেহেতু 5টা আছে, তার মানে কি এর আগে 2টা থাকবে এবং পরে 2টা থাকবে, তার মানে সংখ্যাগুলো কি কি? এখানে 19, এখানে 18, আর এখানে 21, এখানে 22। ক্লিয়ার? বোঝা গেছে? মানে কোন কোন সংখ্যা এখানে বলছে প্রথম আর শেষ সংখ্যার গুণফল কত, তার মানে 18 আর 22 এর গুণফলটা চেয়েছে। তার মানে 18 আর 22 গুণ করলে কত আসবে? 18 আর 22 গুণ করলে
8 দ্বিগুণে 16, 8 দ্বিগুণে 16 আর 1 17, আর 2 একে 2, 2 একে 2, 6, এখানে 9, এখানে 3, তার মানে 396 হবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? বুঝেছি? দেখেন তো বুঝছেন কিনা? সুন্দর না কোশ্চেনটা? মানে গড় বের করছি 100কে 5 দিয়ে ভাগ করে, তাহলে 20 হচ্ছে গড়। তার মানে 20 হচ্ছে মাঝখানের সংখ্যাটা, 5টার মধ্যে মাঝখানের সংখ্যাটা, তার মানে 20 গড়ে 5টার মধ্যে। তাহলে বাম পাশে 2টা সংখ্যা থাকবে, ডান পাশে 2টা সংখ্যা থাকবে। তাহলে বাম পাশে থাকলো 19 18 ক্রমিক সংখ্যা যেহেতু, ডান পাশে থাকলো 21 22। তাহলে বলছে প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা, তার মানে 18 আর 22 এর গুণফলটা চেয়েছে, প্রথম আর শেষ সংখ্যার গুণফলটা। 18 আর 22 এর গুণফল কত? 18 আর 22 এর গুণফল হচ্ছে 396। 396, তো আপনার অ্যান্সার হবে। ক্লিয়ার? বুঝেছি? ওকে, ইজি, হ্যাঁ। আচ্ছা, পারছি না। ওকে, এইটা আপনারা করেন, হ্যাঁ, এটা আপনারা করেন যে, আচ্ছা না, এটা তো গুণফল। আচ্ছা, গুণফল যদি দেওয়া থাকে সহজ উপায় হচ্ছে যে আপনি উৎপাদকের মতো করে করবেন, যে 2 দিয়ে কাটলে আমাদের আসছে হচ্ছে 30 গুণফল, কিন্তু এবার 60 হচ্ছে গুণফল, যোগফল না। কিন্তু যোগফল হইলে আমরা গড়টা বের করব, গুণফল হলে তো ওইভাবে করতে পারবো না, আমাদেরকে ম্যানুয়াল প্রসেসে আগাতে হবে। 2 দিয়ে ভাগ করলে আসে 15, 3 দিয়ে ভাগ করলে আসে 3 5 15। এখন এমন তিনটা কোন সংখ্যা 60 সমান আমরা বলতে পারি 2 গুণন 2 গুণন 3 গুণন 5। তাহলে 3 গুণন 5 আছে, আর 2 2 এ গুণ করলে তো 4 হয়, তার মানে 3 গুণন 4 গুণন 5 করলে 60 আসে। তাহলে এই তিনটা হচ্ছে ক্রমিক সংখ্যাটা। এখানে বলছে যে সংখ্যা তিনটির যোগফল কত হবে? তাহলে 3 4 আর 5 এর যোগফল হচ্ছে 3 আর 4 এ হচ্ছে 7, 7 আর 5 এ হচ্ছে 12, তার মানে যোগফল হচ্ছে আমাদের 12। লিখিতভাবে কিভাবে করব? লিখিত লিখিতভাবে ক খ দিয়ে করবেন। মনে করি প্রথম সংখ্যাটি ক, দ্বিতীয় সংখ্যাটি ক প্লাস 1, দ্বিতীয় সংখ্যাটি ক প্লাস 1 প্লাস 1 বা ক প্লাস 2, তারপরে ক প্লাস 1 প্লাস ক প্লাস 1 প্লাস 1 ইকুয়াল এটা। সেখান থেকে ক এর মান বের করে মানগুলো বের করে ফেলবেন, ওইভাবে করে হয়ে যাবে। ঠিক আছে? 37 নাম্বার লিখিত কিভাবে করবেন বুঝছেন? ওইভাবে ক ধরে করবেন, এক্স ধরে করবেন বা ক ধরে করলেই হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে 720 বলেছে, যখন তিনটে সংখ্যার গুণফল 720 বলেছে, 2 দিয়ে ভাগ করলে 36 দ্বিগুণে 72, 2 দিয়ে ভাগ করলে 18 দ্বিগুণে 36, 2 দিয়ে ভাগ করলে 90, ভাগ করলে 45, 3 দিয়ে ভাগ করলে 3 15 45, 3 5 হচ্ছে 15। তার মানে আমরা 720 সমান আমরা লিখতে পারি, এখানে দেখতেছি যে একটা 5 আছে, তাই না? আচ্ছা, 3 3 এ 9, আর 2 গুণন 2 গুণন 2 কত কত আসে বলেন? তাহলে কত কত আসে? কি কি লেখা যায়? 2 গুণন 2 গুণন 2 গুণন, মানে তিনটা তো সংখ্যা, 2 গুণন 3 গুণন 3 গুণন 5, কি কি সংখ্যা হতে পারে খেয়াল করেন তো। আচ্ছা, একটা যদি 8 হয়, মানে চারটা তিনটা 3 গুণ করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর 3 আর 3 গুণ করলে হচ্ছে 9, আর 5 আর 2 গুণ করলে হচ্ছে 10, তার মানে 8 গুণন 9 গুণন 10, মানে এই তিনটা ক্রমিক সংখ্যার গুণফল আকারে লেখা যায়। তাহলে এই তিনটা সংখ্যার গুণফল আকারে লেখা যাচ্ছে, কারণ এইটা হচ্ছে 8, এই জায়গায় হচ্ছে 9, এভাবে হচ্ছে 10। আপনাকে চেক করে দেখতে হবে যে কোন তিনটার গুণফল আকারে আসলে লেখা যাচ্ছে। যেমন আপনি যদি এখানে 3 দুগুণে 6 নিয়ে নেন, তাহলে 6 আরেকটা তো 7 বানাইতে পারতেছেন না, মানে পরপর তিনটা সংখ্যার গুণফল আকারে লিখতে হবে আপনাকে। তাই এইটাকে 8 বানালে 3 3 এ 9 বানাইতে পারতেছেন, 5 দুগুণে 10 বানাতে পারছেন। এখন বলছে যে সংখ্যা তিনটির যোগফল কত? তাহলে 10 আর 9 19, 19 আর 8 হচ্ছে 27, তার মানে সংখ্যা তিনটির যোগফল হবে 27 নাম্বার। ওকে, ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। এইবার অঙ্কের স্থান বিনিময়ের অঙ্ক, অঙ্কের স্থান বিনিময় করা, হ্যাঁ। আচ্ছা, অঙ্কের স্থান বিনিময় করার বিষয়টা আমাদের নর্মালি জিনিসটা এরকম দাঁড়ায় যে আমরা প্রথম দিন মানে গতদিন আমরা শিখছি একক স্থানীয় অঙ্ক যদি এক্স হয়, দশক স্থানীয় অঙ্ক যদি ওয়াই হয়, বলেন তো সংখ্যাটি কত হবে? একটু সবাই কমেন্টে লেখেন, দেখি আমাদের মনে আছে কিনা। একটু সবাই কমেন্টে লেখেন, সবার মনে আছে কিনা। হ্যাঁ, একক স্থানীয় অঙ্ক যদি এক্স আর দশক স্থানীয় অঙ্ক যদি ওয়াই হয়, তাহলে সংখ্যাটা কত হবে? এটা মনে আছে কিনা সবার? মনে আছে? হাই হাই, সবাই ভুলে গেছে। এক্স ওয়াই, ওয়াই এক্স, এগুলো বলেছিলাম। আমি কি বলেছিলাম? যে একক স্থানীয় অঙ্ক এক্স, দশক স্থানীয় অঙ্ক ওয়াই। একক মানে 1 দিয়ে গুণ হবে, দশক মানে 10 দিয়ে গুণ হবে।
তার মানে হবে এক্স এর সাথে 1 গুণ করলে এক্স থাকে, ওয়াই এর সাথে গুণ করলে 10y হয় এবং এক্স প্লাস 10y, এটা হবে আপনার অ্যান্সার। ওয়াই এক্স তো হবে না। যেমন আমি এটা কথা তো বলেছি যে মানে আপনি চিন্তা করেন, এক্স এর মান ধরেন 5, ওয়াই এর মান মনে করেন 4, তাহলে সংখ্যাটা হবে 5 প্লাস 10 ইন্টু 4, মানে 5 প্লাস আপনার 40, মানে হচ্ছে আপনার হচ্ছে 45 অ্যান্সার হবে। কারণ এই যে দেখেন 10, এই যে 45, এই 45, কেউ যদি বলে যে এই সংখ্যাটা হচ্ছে এক্স ওয়াই এক্স এইভাবে করে যদি লিখে, তাহলে আসলে সে মনে করতেছে সে 45 লিখলো, কারণ ওয়াই মানে 4 আর এক্স মানে 5, কিন্তু আসলে ওয়াই এক্স মানে ওয়াই আর এক্স পাশাপাশি নাই, ওয়াই এক্স মানে আসলে ওয়াই ইন্টু এক্স বুঝায়। ওয়াই এক্স যখন আপনি লিখবেন, আসলে আপনার কাছে মনে হচ্ছে ওয়াই এক্স মানে তো আমি 45 লিখে ফেললাম, তাই না? ওয়াই এর মান যেহেতু 4 আর এক্স এর মান যেহেতু 5, মানে তো আমি 45 লিখে ফেললাম, কিন্তু ঘটনা সেটা নয়। কারণ বীজগণিতের রাশি বলে যখন পাশাপাশি লিখবেন তখন এটাকে বোঝায়। তাহলে ওয়াই এর মান 4 আর এক্স এর মান 5, আসলে এই দুটোর গুণ কিছু নাই, মানে গুণ আছে, তার মানে এটার মান কিন্তু 20। আসলে কিন্তু আপনাকে 45 লিখতে বলা হয়েছে, মানে এটা কিন্তু 45 হয় নাই, ওয়াই এক্স মানে কিন্তু 45 হয় নাই। আপনাকে তাহলে লিখতে হবে কি, একক স্থানীয় অঙ্ককে 1 দিয়ে গুণ করতে হবে, মানে আসলে এটা 20 হয়ে আছে, এটা কিন্তু 45 হয়ে নাই। মানে কেন ওয়াই এক্স হবে না, বুঝেছেন? মানে যাদের যাদের মধ্যে ওইটা ধারণা, কি সুন্দর আমি বসাইছি এরকম করে, এটা কিন্তু হবে না। সংখ্যাটি লিখতে হইলে এই যে একক যেটা আছে তাকে 1 দিয়ে গুণ করবেন, দশক স্থানীয় অঙ্ক আছে তাকে 10 দিয়ে গুণ করে তাদের যোগ ফলটা আকারে লিখতে হবে, তাছাড়া কিন্তু হবে না। গতদিনই কিন্তু এটা আমি বলেছি, তাই না? গতদিনের ক্লাস মনে হয় অনেকে করা হয়নি, সেজন্য ওয়াই এক্স এক্স ওয়াই লিখছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন অঙ্কদ্বয় মানে এটার বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে একটা 45, এই সংখ্যাটা কত 45, এই যে 4 আর 5 দিলে। কিন্তু আমি যদি 54 লিখি, 54 লিখা মানে কি, যেটা একক স্থানীয় ছিল সেটা দশকে গেছে, যেটা দশকে ছিল সেটা এককে গেছে, তাই না? যেটা দশকে ছিল সেটা এককে, যেটা এককে ছিল সেটা দশকে, তাহলেই তো হচ্ছে স্থান বিনিময় করা। তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে স্থান বিনিময় করা। মানে এটা এক্স ওয়াই তো, তাহলে স্থান বিনিময় বলতে কি বুঝায়? স্থান বিনিময় বলতে বুঝায় এই, এইটা যখন স্থান বিনিময় বিনিময় যখন আমাদের করবে, তখন এই ওয়াই এর জায়গাটাতে কি বসবে বলেন তো, এক্স বসবে, এক্স এর জায়গাটাতে কি বসবে ওয়াই, তখন একক স্থানীয় অঙ্ক ওয়াই এর সাথে 1 গুণ যাবে, দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ যাবে। তার মানে স্থান বিনিময় করলে সংখ্যাটা হবে হচ্ছে 10x প্লাস ওয়াই, মানে 10টা ছিল যার সাথে, মানে সেটা তো আগে এক্স একক স্থানীয় ছিল, এখন একক স্থানীয় হয়ে গেছে কি, এখন এখন এক্স হয়ে গেছে কি দশক স্থানীয়, তাই 10 দিয়ে এক্সটা গুণ হবে। আবার একক স্থানীয় আগে ছিল হচ্ছে এক্স, এখন হয়েছে, মানে একক স্থানীয় আগে ছিল এক্স আর এখন একক স্থানীয় হয়েছে ওয়াই, তাহলে ওয়াই এর সাথে 1 গুণ যাবে, বিষয়টা এরকম। ক্লিয়ার? তো কখনো যদি বলে স্থান বিনিময় করলে, স্থান বিনিময় করলে এদের মধ্যে পার্থক্য হবে এত, তার মানে এই সংখ্যাটা আর এই সংখ্যাটার পার্থক্যটা বুঝিয়েছে। আচ্ছা যাই হোক, তাহলে অঙ্ক কি এত কঠিন? অঙ্ক কি আমরা এত বুঝে বুঝে আমাদের করতে হবে? হ্যাঁ, আমাকে এটা জিনিস আমি আপনাদের বলি, কিছুই করতে হবে, খালি একটা জিনিস মনে রাখবেন। আচ্ছা, এই অঙ্কগুলো আমরা নেক্সট দিন করি, আজকে যেহেতু 11:30 বেজে গেছে, একদিনে বেশি নেওয়ার দরকার নেই, আমরা নেক্সট দিন করব। আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।